হ্যালো সবাইকে। সো আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য ক্লাস। সো লাস্ট ক্লাসের পরে আমরা অনেকগুলো আমরা মেসেজ পাইছি আমাদের পেজে, হোসেন্স ক্লাসরুমে। তোমরা এই লিঙ্কটা আমাদের ইয়েতেও দেওয়া আছে, ভিডিওতেও। সেই সাথে পেজে গেলেও তুমি পেয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্ক। সো ফলো করলে তোমরা আরও অনেক কিছু আপডেট জানতে পারবে ফেসবুকে। তো যাই হোক, তো মেইন কথা হচ্ছে কি, আমরা অনেকগুলো মেসেজ পাইছি যে কি ভাইয়া আমাদের লাস্ট ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে। কেন আমিও চেক করে দেখছি যে কি ক্লাসটা প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, যেটা আসলে অনেক বড়, হিউজ। বাট আমি লাস্ট পর্যন্ত আমি চাইছিলাম কি যে যত টিস্যুর, উদ্ভিদ টিস্যুর পুরো টপিক যাতে একটা ক্লাসে কভার হয়। দ্যাটস একটা ক্লাসে কভার করছি। আমি নিজেও টানা ক্লাস নিয়ে কয়েকটা গ্যাপ দিয়ে দিয়ে নিছি, তোমরা হয়তো বা ভিডিও দেখলে বুঝতে পারবা যে কয়েকবার পজ হয়ে আবার স্টার্ট হয়েছিল। তো কথা হচ্ছে কি যে ভিডিও বড় হয়ে গেছে, এটা ঠিক। আর তোমরা অনেকেই বলছো যে কি বাসায়ও প্রবলেম হইতে পারে, কারণ কি যে প্যারেন্টসরা তার অল টাইম মোবাইল দিয়ে রাখবে না, আর 2 ঘন্টা একটা ক্লাস করতে গেলেও অনেক সমস্যা হয়ে যায় ভাইয়া। সো একটু শর্টে বললে ভালো হয়। সো শর্টে তো আসলে বলা সম্ভব না, কারণ কি ডিটেইল আমাদের এই কোর্সটা ছিলই বায়োলজি ডিটেইল কোর্স। যারা ফার্স্ট থেকে আমাদের ক্লাসগুলো করতেছো তারা জানো। সো আমরা ভাবলাম যে কি একটা কাজ করতে পারি হয়তো, বা যে আগে আমরা ধরো যখন ক্লাসটা করাই, আমি মেইনলি কি করি, ক্লাস করানোর সময় ধরো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াচ্ছি সেগুলোকে লিখি, তাই না? সো লেখার সময় ক্যামেরাটা হয়তো বা আমরা পজ করে দিব। সো তোমরা জিনিসগুলো তোমাদের কাছে একবারে সেম টু সেমই থাকবে, বাট টাইম অনেক সেভ হবে। কারণ আলটিমেটলি আমাদের চেষ্টাটাই থাকা উচিত টাইম সেভ করা, তাই না? কারণ তোমাদের হাতে সময়ও কম, তাই না? বলতে গেলে প্রায় আর 1 বছরের মতো আছে, বাট এর মধ্যে অনেক হিসাব কিতাব আছে, টেস্ট পরীক্ষা আছে, এর আগে সব সিলেবাস টিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া উচিত। সো কথা হচ্ছে কি যে আমরা যেভাবে এখন ক্লাসটা নিব সেটা হচ্ছে কি যে ধরো এখন আমার কথা বলা শেষ হলো, ক্যামেরাটা একটু পজ হবে, পজ দেওয়ার পর যখন অন হবে দেখবা যে কি হোয়াইট বোর্ডে সব কিছু লেখা আছে। অ্যান্ড আমি সেই জিনিসগুলো বুঝাবো, বুঝানোর পরে আবার একটু পজ অন হবে, দেখবা যে কি এই জিনিসগুলো নেই, এটার জায়গায় নতুন জিনিসগুলো আছে, সেটা আবার বুঝাবো। এইভাবে করে যাবো যাতে করে টাইম অনেক সেভ হয়, কারণ কি লিখতে গেলে টাইমটা নষ্ট হচ্ছে দেখলাম, আর এই দিক থেকে টাইমটা সেভ করা যাবে। এই ছাড়া এখন আমার মাথায় আর কোনো আইডিয়া নাই টাইম সেভ করার জন্য। বাট হ্যাঁ, আই হোপ এইভাবে করলে টাইম অনেকটুকু সেভ হবে তোমাদের, আর কম সময়ে আরও ডিটেলভাবেই বুঝতে পারবা। কারণ ক্লাসের কোয়ালিটি লো হবে না, ডিটেলভাবে জিনিসটা যেভাবে বুঝাচ্ছিলাম ওইভাবেই বুঝাবো। জাস্ট খালি টাইমটা একটু আমরা সেভ করবো, ছোট একটা চেঞ্জেস আসবে, ঠিক আছে? আর থ্যাংক ইউ সো মাচ মেসেজ দেওয়ার জন্য, তোমাদের প্রবলেমটা শেয়ার করার জন্য। আর তোমাদের যদি আরও কোনো সাজেশন থাকে সাজেশন দিতে পারো, তোমাদের যদি আর কোনো প্রবলেম থাকতে পারে, জাস্ট পড়ালেখা না, পড়ালেখা ছাড়া পার্সোনাল লাইফে কোনো প্রবলেম থাকলে অ্যাজ বড় ভাই আমার সাথে শেয়ার করবা আমাদের পেজে মেসেজ দিয়ে। আমি নিজে মেসেজ করে আমি নিজে তোমাকে অ্যাডভাইস দিব, দরকার হলে ভিডিও কলে কথা বলবো। বাট ফ্যাক্ট হইতেছে কি, যে কোনো প্রবলেম শেয়ার করবা। আচ্ছা ঠিক আছে। সো আমরা বোর্ডে দেখতেই পারতেছি অনেক কিছু লিখে ফেলছি, সেগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব। আচ্ছা, ডিসকাস করার আগে একটা কথা বলে রাখি যে যদিও আমি একটু আগে মাত্র বললাম যে কি আমরা লেখার সময় ভিডিওটার অন থাকবে না, পজ হয়ে আবার অন হবে, এরপরে দেখবা ভিডিওটার আমাদের হোয়াইট বোর্ডে সব লেখা আছে, অ্যান্ড সেরকমই হবে। বাট আমার একটা রিকোয়েস্ট, বা বলতে পারো যে কি বড় ভাই হিসেবে একটা অ্যাডভাইস দিব, যদি ভালো করতে চাও অবশ্যই ওই কাজটা আবার করিও না, যেটা হচ্ছে কি যে পজ হয়ে এটা আসছে, আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিই, ভাই তারা ডাইরেক্ট বুঝে আবার পজ হয়ে আবার অন হয়ে যাবে। এমনই তো যে ভাইয়া লিখতেছে তাহলে ওই সুযোগে আমিও লিখে ফেলতে পারতাম, এখন তো ভাইয়ার লেখার সময় ভিডিও অন রাখতেছে না, ওই টাইমে আমি লিখতে পারতেছি না, সেই স্ক্রিনশট নিয়ে রাখি পরে লিখবো। এটা ভুলেও করিও না। দরকার হইলে আমি যখন ওই সাইডে যাবো, ভিডিওটা পজ করে দাও, পজ করে পুরোটা হোয়াইট বোর্ডে যা লেখা আছে এটা লেখা শেষ করো, এরপর অন করে বুঝো যেটা আমি বুঝাবো। আমি বুঝানোর সময় লিখিও না, এটাই বেটার হবে, তাহলে তুমি একই সাথে লেখা আবার বুঝার মধ্যে কনসেন্ট্রেট করতে পারবে না, অনেক কিছু তোমার হয়তো বা বুঝে যাবো আমি ঠিকই, তোমার নজরে আসবে না, ঠিক আছে? আর নাইলে এটাও করতে পারো যে কি আমি আগে বুঝাই নি, বুঝে নেওয়ার পর আমি সরবো, এরপরে ভিডিওটা পজ করো, পজ করলে কিন্তু বুঝবে কোনটা কি জিনিস, ইজিলি লিখতে পারবে। আগে লেখো পজ করে, বা পরে বুঝানোর পরে পজ করে লেখো, বাট বেস্ট হবে তুমি এখনই লিখে ফেলো, ঠিক আছে? এখন স্ক্রিনশট নিয়ে রাখিও না, পরে ভুলেও লিখতে পারবে না। তোমাদের এই যে আমিও কাটায় আসছি, ঠিক আছে? আমি অলরেডি অফলাইনেও অনলাইনেও দোনো জায়গায় 9-10 ব্যাচ পড়াইছি, পড়াচ্ছি। এমনকি আমরা ইন্টারেরও অনলাইন অফলাইন দোনোটা চলতেছে। তো সবগুলি স্টুডেন্টের ভিতরে এই জিনিসটা কমন যে যারা স্ক্রিনশট নিয়ে রাখে। আবার এরকম আছে অফলাইন বেচ, আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যে কি চেষ্টা করে কি আমি যখন বোর্ডে লেখাচ্ছি, লেখার সময় একটা ছবি তুলে রেখে দিতে, লিখতে চায় না, এতটা পরিমাণ লেজি। মোটেও লেজি হবে না, লেজি হইলে জীবনে তুমি সাকসেস অর্জন করতে পারবা না, ঠিক আছে? সাকসেস অর্জন যদি করতে চাও, ভালো রেজাল্ট যদি করতে চাও, পরিশ্রমী হইতে হবে, এছাড়া উপায় নেই। সো বেটার হবে কি আমি যখন বুঝাবো তখনই লিখে ফেলবো, ঠিক আছে? আমিও তোমাদের এই যে ছিলাম, এইচএসসি লাইফ আমি পুরোই অনলাইনে করছি ক্লাস,
আমি বুঝি যে লিখতে একটু মন চায় না, বাসায় যখন শুয়ে শুয়ে হয়তো তুমি ক্লাসটা করতেছো, আমার লিখতে মন চাবেই না, মন চাবি স্ক্রিনশট নিয়ে রেখে দিই। উঠো, বিছানা থেকে উঠো, চেয়ার টেবিলে বসো, লেখো, একবারে সিরিয়াসলি একটা ফিল আসবে, ঠিক আছে? সো প্লিজ চেষ্টা করবে এখন লিখে ফেলতে। আচ্ছা, তো আমরা বুঝাই যেখানে ছিলাম আমরা, যে হিস্টোলজি, ঠিক আছে? প্রথমে আমি কি লিখছি, যে হিস্টোলজি, মার্কার করি। আচ্ছা, দেখো হিস্টোলজি, ঠিক আছে? সো হিস্টোলজি মানে কি, যে টিস্যু নিয়ে আলোচনা করাকে নরমালি হিস্টোলজি বলে। আসতে পারে, বলা যায় না। আমাদের কতে, ঠিক আছে, কতে যেটাতে নাম্বার আমাদের 1 থাকে সেখানে আসতে পারে, বা হয়তো বা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? সো হিস্টোলজি মূলত কাকে বলে, যে টিস্যু নিয়ে আলোচনা করে হিস্টোলজি বলে। কারণ কি, তুমি হয়তো বা ভাবতেই পারো যে কি হিস্টোলজি নিশ্চয়ই হিস্টোরির সাথে কোনো একটা যুক্ত আছে বা সংযুক্ত আছে, বা হিস্টোরি বা ইতিহাসের সাথে কোনো কাহিনী আছে। মোটেও না। হিস্টোলজি মানে কি, টিস্যু নিয়ে আলোচনা করা। সো যেহেতু ওয়ার্ডটা একটু ডিফারেন্ট, বেস্ট হবে যে তুমি এটা মাথায় নোট করে রেখে দাও, অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কোষ। কোষ নিয়ে আমরা অলরেডি আগেও আলোচনা করছি, কোষ কাকে বলে কি বা হাবিজাবি। এখন আরেকবার জাস্ট বলে যাচ্ছি যে টিস্যুর গঠন ও কার্যকরী, কার্যকরী না, আচ্ছা, কার্যকরী এককে কি বলি আমরা, কোষ। আচ্ছা, এরপরে লেখো যে কি রক্তকোষ, ঠিক আছে? তো রক্তকোষ সাধারণত কয় ধরনের হয়, 3 ধরনের হয় আমাদের শরীরে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ঠিক আছে? এই 3 ধরনের কোষকে আমরা রক্তকোষও বলতেছি, একই সাথে তরল, যোজক, টিস্যু এটাও বলতেছি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা, যে বলতে পারো যে কি রক্তকোষ বলো বা তরল, যোজক, টিস্যু বলো না কেন, একই জিনিস, তিনটাই কি কি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এরপর হচ্ছে কি স্নায়ুকোষ, দেহের যে কোনো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পাঠানো। খুবই স্বাভাবিকভাবে বলতে গেলে, ধরো তুমি হাতে একটা ব্যথা পাইছো, ব্যথা যে পাইছো তুমি এটা বুঝবা কেমনে, দেখছো ব্যথা পাইছো, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা ব্যথা অনুভূতি হয় না, সেই যে অনুভূতিটা, দেহে যে কোনো উদ্দীপনা, ঠিক আছে, বা আমি বলতেছি আমার ভাষায় উদ্দীপনা গ্রহণ করতেছে কে, স্নায়ুকোষ। যে ব্যথাটা পাইছো তুমি, বা মশা কামড় দিলে, যেটা খুবই কমন এক্সাম্পল হচ্ছে মশা কামড় দিলে, যে ওইটা তুমি যে পাচ্ছ ব্যথাটা, সেটা আমাদের স্নায়ুকোষ মস্তিষ্কে পাঠাচ্ছে। মস্তিষ্ক আবার সেই বার্তাটা নির্দিষ্ট অংশে পাঠাচ্ছে। ব্যথাটা যে পাইতেছো, মস্তিষ্ক তোমাকে ফিল করাচ্ছে যে তুমি ব্যথাটা পাচ্ছ, আবার সেই কোনো একটা বার্তা নির্দিষ্ট যে অংশে ব্যথা পাইছো ধরো ওখানে পাঠাচ্ছে। ধরো ফর এক্সাম্পল মশার এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? মশা কামড়াইছে তোমাকে, সাথে সাথে তুমি ওই যে কামড়াইছে, যে কামড়ানোর ফিলটা পাইছো স্নায়ুকোষের মাধ্যমে, সেই ফিলটা কই গেছে, উদ্দীপনাটা কি কই গেছে, আমার ব্রেন। ব্রেন আমাকে ওই ফিলটা দিতেছে কিসের, কামড় কামড় খাইছে যে ওইটা, সেই সাথে ব্রেন আমার হাতকে, ঠিক আছে, ওই বার্তাটা দিতেছে যে ওখানে একটা মশা আছে, ওটাকে মার। সাথে সাথে আমার হাত উঠে কি করতেছে, ওই জায়গায় যাচ্ছে আর মশাটাকে মারতেছে। তো এইসব কাজগুলা, ব্রেনকে ইনফরমেশন পাঠানো আমার দেহের কোনো একটা ফিলিংস বা উদ্দীপনা, আবার ব্রেনের কোনো একটা বার্তা আমার নির্দিষ্ট কই, নির্দিষ্ট অংশ, শরীরের নির্দিষ্ট অংশে পাঠানো কাজগুলো মূলত কে করে, স্নায়ুকোষ, ঠিক আছে? So, এতটুকু আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি এখানে যাই, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই 3টে নিয়ে ছোট ছোট কথাবার্তা যেগুলি কি কি কাজে আসে। দেখো লোহিত রক্তকণিকা কি লিখছি আমি, ফুসফুসে অক্সিজেন গ্রহণ করতেছে, O2 মানে অক্সিজেন, এটা তো তোমরা জানোই, করে হার্টের সাহায্যে ধমনির মাধ্যমে প্রতিটা কোষে O2 পৌঁছানো। এটা মানে কি, অনেকেই হয়তো বা বুঝোনি, খুবই সিম্পল একটা জিনিস। তোমার ফুসফুসে লোহিত রক্তকণিকা করতেছে কি, ফুসফুসে O2 গ্রহণ করতেছে, তোমাদের বইয়ের হিসেবেই বলতেছি, অক্সিজেন গ্রহণ করতেছে, সেই অক্সিজেন হার্টের সাহায্যে, মানে আমার হৃৎপিণ্ডের সাহায্যে, ধমনির মাধ্যমে। আচ্ছা, হৃৎপিণ্ডের সাহায্যে বলতে কি, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে সাহায্য নিতেছে। আর ধমনী হচ্ছে কি আমাদের একটা কিছুটা বলতে পারো পাইপলাইনের মতো, ঠিক আছে? জিনিসটা কিরকম, যে আমার পুরো শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তৈরি হচ্ছে। আমরা কি করি মূলত, কার্বন ডাই অক্সাইড কি শ্বাসের মাধ্যমে ছাড়ি না? আচ্ছা, হোয়াট এভার, হ্যাঁ। তো আমরা যেটা বলছিলাম, আমরা মূলত কি করি, আমরা এটাই জানি না যে আমরা অক্সিজেন যুক্ত অক্সিজেন নিচ্ছি পরিবেশ থেকে, আর পরিবেশে, ওকে সরি, আমরা মূলত কি করি, যে অক্সিজেন নিতেছি পরিবেশ থেকে, আর পরিবেশে কি করতেছি আমি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, তাই না? আমি যেই মুহূর্তে তোর কার্বন ডাই অক্সাইড থেকে আমি শুরু করি, শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, রক্তের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইডটা আমাদের একটা ধরো পাইপ আছে, সেটার নাম হচ্ছে কি শিরা, শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে আমরা কি করি, কার্বন ডাই অক্সাইডটা আলাদা করে
পরিবেশে ছাড়তেছি, ছেড়ে দিলাম, পরিবেশ থেকে কি নিচ্ছে? অক্সিজেন। অক্সিজেন কই যাচ্ছে? সেম আমার ফুসফুসে, ফুসফুসে যে কিসের সাথে মিশতেছে? ওই যে লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা কি করতেছে? ফুসফুস থেকে কি করতেছে? O2 গ্রহণ করতেছে বা অক্সিজেন গ্রহণ করতেছে, করে ও আবার কই যাবে? হার্টে যাবে না? হার্ট থেকেই তো আসছিল, হার্টে যাচ্ছে। সো হার্টের সাহায্যে শিরার, পুরা শরীর থেকে রক্তগুলো শিরার মাধ্যমে হার্টে গেছে, কিন্তু হার্ট থেকে যখন পুরো বডিতে যাবে অক্সিজেন যুক্ত রক্ত, সেটা কিন্তু শিরার মাধ্যমে যাবে, সেটা যাবে আরেকটা পাইপলাইনের মাধ্যমে। ওই পাইপলাইনের নাম কি? ধমন। ধমনের মাধ্যমে প্রতিটা কোষে, মানে কি শরীরের প্রতিটা কোষে অক্সিজেন পৌঁছানো কার কাজ? লোহিত রক্তকণিকার কাজ। এইটাই তোমাদের বইতে এখন দেওয়া। আরো ডিটেলস আছে, আরো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। এখন জাস্ট ছোট একটা এক্সাম্পল বা একটা মনে করো কাজ বলে রাখলাম আর কি, ছোট একটা ডিসক্রিপশন দিয়ে রাখলাম। আচ্ছা, শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার কাজ কি? দেহের রোগ প্রতিরোধ করা, ঠিক আছে। রোগ আসবে যখন, রোগগুলোকে মনে করো কিরকম, কোন একটা এক্সাম্পল দিই, যে ধরো যে কোনো একটা এক সৈন্য, এক দেশের সৈন্য আরেক দেশে আক্রমণ করতে গেছে। যে দেশে আক্রমণ করতে গেছে ওর একটা শিল্ডে বানাবে না, যে প্রতিরোধ করার জন্য? পারুক, প্রতিরোধ করতে না পারুক, প্রতিরোধ করার চেষ্টা তো করবে অন্য দেশের সৈন্য যাতে আক্রমণ করতে না পারে। সেম কাজ কার? শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। অনুচক্রিকা, অনুচক্রিকার কাজ কি? শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ। হঠাৎ করে ধরো তোমার হাত কেটে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, কিছুক্ষণ পরে কিন্তু রক্তক্ষরণটা বন্ধ হয়েছে। কে করে রক্তক্ষরণটা বন্ধ করতে হেল্প? আমাদের অনুচক্রিকা, ঠিক আছে। তো আশা করি বোর্ডের মধ্যে যা লেখা আছে সব বুঝে ফেলছো। আরেকবার ছোটভাবে একটা রিকেপ করেছি খুবই স্পিডে। দেখো, হিস্টোলজির কাজ কি? টিস্যু নিয়ে আলোচনা করা কি হিস্টোলজি বলে। কোষের কাজ কি? টিস্যুর গঠন ও কার্যকরী একককে কোষ বলতেছে। এছাড়াও কোষের আরো অনেক সংজ্ঞা আছে, আমিও হয়তো বা প্রথম ক্লাসে পড়াইছি, যেটা শিখছো ওইটা লেখো, নো প্রবলেম। রক্তকোষ কয় প্রকার? তিনটা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই তিনটাকে আবার তরল যোজক টিস্যু বলা হয়। যেহেতু আমরা আজকের ক্লাস কি আমাদের মূলত, যারাই তোমরা আজকের ক্লাসটা করতেছো জানো, ক্লাসটা দেখেই ঢুকছো থাম্বনেইলের মধ্যে, যে প্রাণী টিস্যু নিয়ে আলোচনা। প্রাণী টিস্যুর আগে এই ছোট বার্তা কথাবার্তা একটু আছে, হালকা পাতলা ছোটখাটো, এরপরেই আমরা ডাইরেক্ট টিস্যু নিয়ে আলোচনা করবো। ওই টিস্যুগুলোর মধ্যে কি কি আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, যেগুলোকে আমরা কি বলি? তরল যোজক টিস্যু, ঠিক আছে। আর যদি কারো ধরো স্পেসিফিক্যালি এই টপিকই প্রবলেম, ক্লাস করতে আসছো, আচ্ছা সমস্যা নেই, ভেরি গুড। কিন্তু তোমার যদি আগের টপিকগুলো প্রবলেম থাকে, তাহলে আমি সাজেস্ট করব এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিঙ্কও দেওয়া আছে, ওখানে যাও, পেয়ে যাবে। আর পেজ, আমাদের পেজের ভিতরে গেলেও পাবা। সেই সাথে আমাদের, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ভালো হবে, কারণ ইউটিউব প্লে লিস্ট আকারে সাজানো আছে জিনিসটা, ঠিক আছে। সো সামনে আগে আমরা, তো এইটা হচ্ছে কি তরল যোজক টিস্যু, কি কি? লোহিত রক্তকণিকা, শীত রক্তকণিকা, অনুচক্রিকা। এখন রক্তকোষ বলি, তরল যোজক টিস্যু বলি, একই জিনিস বুঝাচ্ছে। স্নায়ুকোষ কি? ওই দেহের যে কোনো উদ্দীপনা গ্রহণ করে আমি মস্তিষ্কে পাঠাচ্ছি, আর মস্তিষ্কের যে কোনো বার্তা বা মেসেজ নির্দিষ্ট শরীরের নির্দিষ্ট অংশে পাঠাচ্ছি, যে চাইলে শরীরে অ্যাড করে নিতে পারো, সমস্যা নেই, না লিখলেও চলবে। আচ্ছা, লোহিত রক্তকণিকার কাজ কি? ফুসফুসের থেকে O2 গ্রহণ করে হার্টের মাধ্যমে আমাদের ধমনির সাহায্যে প্রতিটা কোষে পৌঁছাচ্ছে অক্সিজেন, ঠিক আছে। আর শ্বেত রক্তকণিকার কাজ কি? দেহের রোগ প্রতিরোধ করতেছে। অনুচক্রিকার কাজ কি? শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতেছে, ঠিক আছে। সো এইটা এখন আশা করি সবই দেখতে পারতেছো। আমি একবার সাইডে চলে গেছি, পজ দিয়ে না, পজ দিয়ে লিখে নাও, স্ক্রিনশট নিও না, বেটার হবে, তোমার জন্যই ভালো হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের এখন তোমরা হয়তো বা হোয়াইট বোর্ডে দেখতেই পারতেছো যে কি অনেক হিউজ বড় করে আমরা মূলত লিখছি যে কি টিস্যুর সবগুলা প্রকারভেদ, ঠিক আছে। প্রতিটা প্রকারভেদ নিয়ে ইন ডিটেইলসে কথা বলা হবে, সো টেনশন নেওয়ার কিছু নেই। আর আগে আমরা জাস্ট বুঝাই দিই কোনটা কি কি লিখছি। সাধারণত আমাদের প্রাণী যে টিস্যুগুলা, ঠিক আছে, প্রাণী টিস্যুর প্রকারভেদ, আর সাধারণত প্রাণী টিস্যু চার ধরনের হয় বা চার প্রকার হয় আমরা বলতে পারি। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা হচ্ছে আমাদের যোজক টিস্যু, পেশি টিস্যু, আর হচ্ছে কি স্নায়ু টিস্যু, ঠিক আছে। আবার টিস্যুর কিন্তু বাংলা শব্দ কলা বলে, ঠিক আছে। জিনিসটা একটু ডিফারেন্ট লাগতে পারে, যে কলা তো আমাদের একটা ফলের নাম, বাট হ্যাঁ, আবরণী কলা বা বলতে পারে যোজক কলা, পেশি কলা বা স্নায়ু কলা, এরকম বলতে পারে, স্বাভাবিক। সো টিস্যু কলা যেটা ইউজ করো, নো প্রবলেম। কথা হচ্ছে কি, যে আবরণী টিস্যুকে দুইটা ভিত্তিতে ভাগে ভাগ করা যায়। দুইটা ভিত্তি বলতে কি বুঝাচ্ছি, যে আবরণী টিস্যু প্রথমে সাধারণত
আকৃতি, প্রাণীদেহের অবস্থান আর কাজের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কি কি? স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। প্রতিটা নিয়ে ডিটেলসে কথা বলবো আমি একটু পর। এরপরে আবরণের টিস্যু কি? ভিত্তি পর্দার উপর ভিত্তি করে, ঠিক আছে, আবারও 3 ভাগ করা, আরো 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড টিস্যু, আর হচ্ছে কি সিউডো স্ট্র্যাটিফাইড টিস্যু। এটা হচ্ছে কি আমার আবরণী টিস্যুর মেইন কাহিনী শেষ। এখন আসি আমরা যোজক টিস্যুতে। ঠিক আছে, যোজক টিস্যু সাধারণত 3 ভাগে ভাগ করা যাচ্ছে। এইটা নিয়ে কোনো ভিত্তি টিত্তি নেই, কোনো প্যাচ নাই আল্লাহর রহমতে। সো মানে তোমাদের বইতে প্যাচ নেই আর কি। যাই হোক, আর যোজক টিস্যু হচ্ছে কি ফাইব্রাস, স্কেলিটাল, আরেকটা কি তরল যোজক টিস্যু। এগুলো কি সব যোজক টিস্যুর আন্ডারে। এরপর আসতেছি কি আমরা পেশি টিস্যু। পেশি টিস্যু 3 ভাগে ভাগ করা যাচ্ছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। ঠিক আছে, হাতের লেখা মনে হয় একটু ছোট হয়ে গেছে বেশি, যেহেতু বোর্ড বড় কিন্তু লেখা এত যে আমাকে ছোট করে লিখতে দিতেছে। তো তোমরা ভালোভাবে কি একটা খাতা দেখাই, তোমরা এইভাবে না লিখে তোমরা চেষ্টা করবে এইভাবে লিখতে, এইভাবে করে লিখবা। ঠিক আছে, এইভাবে লিখবা, তাহলে হচ্ছে কি জায়গা হবে আশা করি। আর একটু ছোট ছোট করে লিখবা, মানে যাতে এক পেজে পুরোটা জাস্ট জায়গা হয়ে যায়, তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, তো কথা হচ্ছে কি যেটা বলতেছিলাম যে পেশি টিস্যু কি ঐচ্ছিক টিস্যু, অনৈচ্ছিক টিস্যু, হৃদপেশি, প্রতিটা নিয়ে ডিসকাস করা হবে ডিটেইলে A to Z। আর লাস্ট হচ্ছে কি টিস্যু আমাদের, সরি, স্নায়ু টিস্যু। ঠিক আছে, তো স্নায়ু টিস্যুটা হচ্ছে আমাদের 4 নম্বর টিস্যু। আর এটার কোনো প্রকার ভেদ এখন নাই, এখানে দেখতে পাচ্ছ। সো আমাদের বইয়ের ভিতরে এই হচ্ছে আমাদের মোট প্রতিটা টিস্যু, 4টা টিস্যু, আর 4টা টিস্যুর সব প্রকার ভেদ দেওয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার ছোট করে শর্ট একটা রিক্যাপ করি। প্রাণী টিস্যুর প্রকারভেদ 4টা: আবরণী, যোজক, পেশি, স্নায়ু। আবরণীকে 2টা ভিত্তিতে ভাগ করা যায়, একটা হচ্ছে কি আকৃতি, প্রাণীদেহে অবস্থান ও কাজের ভিত্তিতে, কি কি স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। আর হচ্ছে কি, আর দেখো কোনো শব্দ যদি না বুঝো এখানে, আমার কথায় মুখের কথা ফোকাস করো, তুমি শব্দগুলো বুঝতে পারবা। তাও যদি প্রবলেম হয় আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্টে, বা ফেসবুক থেকে ফেসবুক কমেন্টে জিজ্ঞেস করো যে ভাইয়া এই মিনিটে এটা কি বলছিলেন বুঝি নেই, বাট স্ক্রিনশট নিয়ে গোল করে দিতে পারো ফেসবুক থেকে দেখলে, আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। তাও আমি চেষ্টা করছি খুবই ক্লিয়ারলি লিখতে। সো তাও যদি না কোনো প্রবলেম বাই চান্স হয়, ঠিক আছে, পেজে মেসেজ দিবা, ইউটিউবের নিচে কমেন্ট করো, ফেসবুকের নিচে কমেন্ট করো, যাই করো, প্রবলেম যাতে না থাকে। প্রবলেম নিয়ে ক্লাস থেকে যাবা না, ক্লাসে ঢুকার সময় আসবা প্রবলেম নিয়ে। ঠিক আছে, যে এটা এটা বুঝতেছি না, ক্লাস করবো, ক্লাস থেকে বের হওয়ার সময় ফুল ক্লিয়ার হয়ে বের হবে যে না এই টপিকে আর কোনো প্রবলেম নাই। যাই হোক, তো যেটা বললাম স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। এরপর হচ্ছে ভিত্তি পর্দার উপর ভিত্তি করে কি কি আসতেছে? সাধারণ আবরণী, স্ট্রেটিফাইড, সিউডো স্ট্রেটিফাইড। আর যোজক টিস্যুর উপর ভিত্তি করে কি কি আসতেছে? ফাইব্রাস, স্কেলিটাল, আর তরল যোজক টিস্যু। আর পেশি টিস্যুর উপর ভিত্তি করে কি কি আসতেছে? ঐচ্ছিক পেশি, সরি ঐচ্ছিক, হ্যাঁ ঐচ্ছিক টিস্যু, পেশি টিস্যু, অনৈচ্ছিক পেশি টিস্যু, আর হৃদপেশি টিস্যুগুলো। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কি আমাদের 4 নাম্বার হচ্ছে কি স্নায়ু টিস্যু। এটাই হচ্ছে আমাদের প্রাণী টিস্যুর মোট প্রকারভেদ। এটা লিখে ফেলো, পজ করবো অবশ্যই, এখন পজ করো, পজ করে লিখো, এরপর অন করো। এরপর আমরা এখন সবগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো আমি একটু সরে যাই, তোমরা ইয়েটা তুলে নাও, একটা পজ করে তারপরে লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা একটু আগেই দেখছো যে কি আমরা প্রাণী টিস্যু নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলছি। এখন ডিটেলসে আমরা জানবো প্রতিটা জিনিস যে আমরা লিখছিলাম এখানে, সেই জিনিসগুলোর প্রতিটা আবরণী টিস্যু হতে শুরু করে প্রতিটা প্রাণী টিস্যু নিয়ে আমরা এখন আলোচনা করবো। সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে কি আমাদের বোর্ডে এই মুহূর্তে আছে যে কি আবরণী টিস্যু। ঠিক আছে, সো আবরণী টিস্যুর মূলত কাজগুলো এখানে লেখা আছে। সো আবরণী টিস্যুর কাজগুলো কি কি? প্রথমত আমাদের আবরণী টিস্যু অঙ্গকে আবৃত রাখে। সাধারণত আবরণ, টিস্যুটার নাম কি? দেখো টিস্যুটার নাম কি? আবরণী টিস্যু না? তার মানে কি আমি বলতে পারি না যে ইজিলি যদি আমি চিন্তা করতে চাই যে আবরণী জিনিসটা মানে কি কোনো কিছুর উপর একটা আবরণ রাখা, এর থেকে ইজিলি বোঝা যাচ্ছে কি যে আবরণী টিস্যু মানে হচ্ছে কি আমাদের আবরণ করা বা আবৃত করা। তো এই জন্য কি বললাম যে কি অঙ্গকে আবৃত করা, এটা প্রথম কাজ। এরপরের কাজ কি? বাইরের আঘাত থেকে রক্ষা করা। কাকে রক্ষা করা? অবশ্যই অঙ্গগুলোকে, দেহকে আমাদের, তাই না? এরপর 3 নম্বর কাজ কি? প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ। ঠিক আছে, আর প্রোটিন যে শুধু ক্ষরণ করবে এটা তা না, প্রোটিন ছাড়া আরো বিভিন্ন ধরনের যে পদার্থগুলো আছে আমাদের দরকারি সেগুলো ক্ষরণ করে থাকে কি আমাদের আবরণী টিস্যু। এরপর লিখছে কি যে কোষের স্তর পেরিয়ে পদার্থের পরিবহন।
মানে এক কোষ থেকে আরেক কোষে যাইতে এক একটা কোষের তো স্তর থাকে, তাই না? সেই কোষের স্তরগুলো পেরিয়ে যে কোনো বিভিন্ন ধরনের পদার্থকে সাধারণত পরিবহন করে থাকে কি আমাদের আবরণী টিস্যু। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে কি বিভিন্ন পদার্থের শোষণ। সো মূলত 1 2 3 4 5, ঠিক আছে? সো এই 5টা কাজ হচ্ছে কি আমাদের আবরণী টিস্যু। এখন প্রশ্ন আসতেই পারে যে ধরো তোমার আবরণী টিস্যুর একটা চিত্র দিল উদ্দীপক, আর আসতে পারে গতে যে এই উপরে উদ্দীপকের টিস্যুটির কাজগুলো ব্যাখ্যা করো বা কাজগুলো বর্ণনা করো, ব্যাখ্যা না বর্ণনা আসতে পারে, কাজগুলো বর্ণনা করো বা কাজগুলো লেখো। সহজভাবে তুমি জাস্ট খালি 5টে যদি লিখে দাও ইজিলি নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি যে আমাদের আবরণী টিস্যুর তো তোমার অনেকগুলো প্রকারভেদ আছে, তাই না? তোমার মোট 6টা প্রকারভেদ। এখন সাধারণত আমাদের কোষের আকৃতি, প্রাণীদেহে অবস্থান ও কাজের ভেদে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সো প্রথমটা নিয়ে আমি এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে কি স্কোয়ামাস টিস্যু। স্কোয়ামাস টিস্যুর ব্যাপারটা কি, যে স্কোয়ামাস টিস্যু 3টা বৈশিষ্ট্য আছে। প্রথমত স্কোয়ামাস টিস্যুগুলা, এই কোষগুলা মাছের আঁশের মতো চ্যাপ্টা, ঠিক আছে? তার মানে কি বুঝলাম আমি, যে স্কোয়ামাস টিস্যুগুলো দেখতে কিসের মতো চ্যাপ্টা? মাছের আঁশের মতো চ্যাপ্টা। এরপর আরেকটা হচ্ছে কি এদের নিউক্লিয়াস বড়। আর শেষে যে একটা এক্সাম্পল দিছি যে বৃক্কের বোমেন্স ক্যাপসুল যেগুলো থাকে না, সেগুলো মূলত স্কোয়ামাস টিস্যু দ্বারা তৈরি। আর এটার একটা কাজ আছে, সেটা হচ্ছে কি দেখো, আবরণী টিস্যুর মধ্যেই তো সবগুলো টিস্যু, তাই না? কিন্তু যদিও আবরণী টিস্যুর মধ্যে সবগুলো টিস্যু, আর আবরণী টিস্যুর কাজ শুধু আবৃত করা না একটা অঙ্গকে, আরো অনেক কাজ আছে। স্কোয়ামাসটা তো আবরণী টিস্যুর আন্ডারে, স্কোয়ামাসের কাজে কি শুধু আবরণ করা হবে না, স্কোয়ামাসের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি সাধারণত স্কোয়ামাস টিস্যু আমাদের ছাঁকনির মতো কাজ করে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত কি আমার আবরণী টিস্যু নিয়ে, আবরণী টিস্যুর কাজগুলো নিয়ে ব্যাখ্যা। আর সেই সাথে হচ্ছে কি আবরণী টিস্যুকে যে 3 ভাগে ভাগ করা যায়, তার প্রথম ভাগ যেটা স্কোয়ামাস টিস্যু, সেটার বৈশিষ্ট্য আর কাজের একটা লাইন, ঠিক আছে? সো এটা মুছে দিই। এরপরে বাকি যে 2টা আছে আমাদের, ঠিক আছে? কোন 2টা? যে কাজের আকৃতি, প্রাণী দেহে অবস্থান, আর এর ভিত্তিতে যে স্কোয়ামাসের পরে যে আরো 2টা টিস্যু আছে, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে এরপরের যে 2টা টিস্যু সেগুলো লিখে দিচ্ছি আমি বোর্ডে। সো প্রথম টিস্যুটা আমাদের কি ছিল? আবরণ টিস্যুর আন্ডারে, সেটা ছিল যে স্কোয়ামাস টিস্যু, ঠিক আছে? আর এখন যেটা লিখবো, আচ্ছা হ্যাঁ, এখন যেটা লিখবো সেটা হচ্ছে কি কিউবয়েডাল, ঠিক আছে? আর এরপরে যেটা সেটা ছিল কি আমার কলামনার। তো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে কি কিউবয়েডাল। এখন কথা হচ্ছে কি এই টিস্যুর কিছু কাজ আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি সাধারণত এই টিস্যুর কোষগুলা ঘনাকার বা কিউব আকৃতির হয়ে থাকে। কিউবয়েডাল শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারতেছো কি সাধারণত এটা কিউব আকৃতির হয়ে থাকবে, ঠিক আছে? কিউব আকৃতির মানে তো বুঝি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ঠিক আছে? তাও আমি একটু লিখে দিলাম যদি কারো কনফিউশন থাকে যাতে ক্লিয়ার হয়েছে। আর আশা করি অবশ্যই তোমরা নোট করতেছো। তো এটার এক্সাম্পলটা কি, সাধারণত কিউবয়েডালের যে আমাদের বৃক্কের সংগ্রহী নালিকা, ঠিক আছে? তো বৃক্কের সংগ্রাহক যে নালিকাটা, সেটা সাধারণত আমাদের কি দ্বারা তৈরি হয়? কিউবয়েডাল টিস্যু দ্বারা। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের পরিশোষণ ও আবরণের কাজে থাকে। আচ্ছা, কিউবয়েডাল সাধারণত আবরণী টিস্যুর আন্ডারে, তাই না? তার মানে একটা আবরণী কাজ করবে, এটা তুমি ড্যাম শিওর। কিন্তু এছাড়াও আরেকটা কি কাজ করতেছে আবার, সেটা হচ্ছে কি পরিশোষণ ও আবরণ, ঠিক আছে? আবরণের কাজটা করতেছে, পরিশোষণ যেটা, এই জিনিসটা মাথায় রাখবে, কারণ কি এমসিকিউতে আসতে পারে যে কিউবয়েডালের কাজ নিচের কোনটি, বা এরকম আসতে পারে যে কি নিচের কোনটি কিউবয়েডালের কাজ। তো সেখানে ভিতরে অপশন যদি আবরণ না লেখা থাকে আর যদি লেখা থাকে পরিশোষণ, আর সাথে 3টা ভুল অপশন, তো তোমাকে তো অবশ্যই পরিশোষণ দাগাইতে হবে, তাই না? তো এরপরে হচ্ছে কি আমার কলামনার। কলামনার টিস্যুর ব্যাপারটা কি, যে এই টিস্যুর যে কোষগুলো সাধারণত স্তম্ভের মতো সরু আর লম্বা হয়। আর এক্সাম্পল হিসেবে আমি বলছি কি যে প্রাণীর অন্ত্রে অন্তঃপ্রাচীর যেগুলো, সেগুলো আমাদের কলামনার টিস্যু দ্বারা তৈরি। আর এদের কাজগুলো হচ্ছে কি সাধারণত এই টিস্যুগুলা ক্ষরণ, রক্ষণ ও শোষণ করে থাকে। এখন কথা হচ্ছে কি তোমাদেরকে জিনিসটা এমনভাবেই পড়তে হবে যাতে করে, ঠিক আছে? জিনিসটা তোমাদেরকে আমি আরেকবার বলি, রিপিট করি, জিনিসগুলো তোমাদের এমনভাবেই পড়তে হবে একটা চ্যাপ্টার কমপ্লিট করলে, যাতে সেখান থেকে সিকিউ মানে কি সৃজনশীল বা আমাদের এমসিকিউ যেটাই আসুক না কেন, আমরা যাতে ইজিলি অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তুমি সিকিউর জন্য একবার পড়বা, এমসিকিউর জন্য আলাদাভাবে পড়ো, ওরকম না, একটা পড়া একবারে কমপ্লিট করে দিবা। যেমন যেটা আমি বলছিলাম মনে আছে, উদ্দীপকে যে কোনো একটা টিস্যুর চিত্র আসবে, চিত্র এসে বলবে নিচের উদ্দীপকের এ টিস্যুটি, ধরো 2টা টিস্যুর চিত্র দিল, এই টিস্যুটার কাজ বর্ণনা করো, বি টিস্যুটার ধরো বৈশিষ্ট্য বর্ণনা করো, আসতেই পারে। খুবই সিম্পল একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন। সাধারণত গাইড যখন উল্টাবে, তোমাদের গাইড বা টেস্ট পেপার যাই থাকুক না কেন উল্টালে দেখবে জিনিসগুলো এইভাবেই করা থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি সিকিউতে আসলে ইজিলি তুমি যে বৈশিষ্ট্যগুলো পড়ছো সেগুলো লিখে দিবা, তাই না? এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা।
আবার এমনভাবেই এই পড়াটা এখন পড়ে নিবা তোমরা বা নোট করে নিবা যাতে করে এমসিকিউ আসতে পারে যে তোমার বৃক্কের সংগ্রাহক নালিকা নিচের কোনটি, কিউবয়েডাল টিস্যু, স্কোয়ামাস টিস্যু, নাকি আমাদের হচ্ছে কি কলামনার টিস্যু, নাকি তোমার মনে করো যে কি আরবিসি বা রেড ব্লাড সেল, বা বলতে পারো যে কি তোমার তরল যোজক টিস্যু, কোনটা অ্যান্সার হবে? অবশ্যই অ্যান্সারটা কি হবে? কিউবয়েডাল, তাই না? সো এই জিনিসটা তুমি কখন বুঝতেছো? অবশ্যই এই নোটের ভিতর থেকে কি আসতেছে না এমসিকিউ প্রশ্নগুলো? এই জন্যই বলতেছি কি নোট করে রাখবা, ক্লাসগুলো খুবই মনোযোগের সাথে করবা, এক কাজের সাথে আরেক কাজ মিলাই দিও না। বলতে পারো মাল্টিটাস্কিং বলা হয় এটাকে, যে একই কাজ একই সময় দুইটা কাজ করা, এরকম করিও না। ক্লাস করলে শুধু ক্লাস করো মনোযোগ দিয়ে, পজ করে করে আমি সরে গেলে লিখবা। আর নোটগুলো অবশ্যই রিভিশন দিবা, পড়বা, আর হচ্ছে কি প্র্যাকটিস করবা এমসিকিউগুলো, ঠিক আছে? সিকিউ সলভ, এমসিকিউ সলভ এগুলো নিয়েও আমরা সামনে আসবো, আস্তে আস্তে আপলোড দিব আমরা, কিন্তু তাও তোমরা নিজেদের থেকেও প্র্যাকটিস করবে, চালিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সামনে আগে, আই হোপ এটা তোমাদের সব ক্লিয়ার। তাও আমি একটা ছোটভাবে রিক্যাপ করে দিয়েছি যে কিউবয়েডাল মানে কি, এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির হবে, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তাই না? আর এক্সাম্পল হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা আর পরিশোষণ ও আবরণের কাজ করে থাকে সাধারণত। কলামনার যে টিস্যুটা সেটা হচ্ছে সাধারণত কি এই কোষের স্তম্ভের মতো সরু ও লম্বা থেকে কোষের এগুলা, আর এদের উদাহরণ হচ্ছে কি প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর। আর এই টিস্যুগুলো সাধারণত ক্ষরণ, রক্ষণ ও শোষণ সাধারণত করে থাকে, ঠিক আছে? তো আমরা সামনে আগাই। তো আমরা মূলত এখন আকার আকৃতি বা কাজের উপর ভিত্তি করে যে তিনটা ছিল আমাদের প্রকারভেদ আবরণ টিস্যু, সেগুলো শেষ। এখন আমরা মূলত আলোচনা করব বাকি যে তিনটা আছে সেগুলো নিয়ে। আচ্ছা, তো এরপর আমরা লিখলাম যে কি প্রাণীদেহের ভিত্তিপর্দা বা সজ্জিত কোষ সংখ্যার উপর ভিত্তি করে ওদেরকে সাধারণত আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি যে তিন ভাগে আমি অলরেডি আগে ভাগ করছি, ঠিক আছে? ওগুলো কিসের উপর ভিত্তি করে? কাজের উপর ভিত্তি করে, সাধারণত আকার আকৃতি কাজ, এই তিনটার উপর ভিত্তি করে আমি তিন ভাগে ভাগ করে ফেলছি। এখন আমি কিসের উপর ভাগ করতেছি ভিত্তি করে? নরমালি ভিত্তিপর্দা বা বলতে সাধারণত কি বুঝে গেছে জানো? যে একটা কোষ কয় স্তরে থাকতেছে কোষগুলা, যেমন দেখো যে কি কোষের সংখ্যার উপর ভিত্তি করে। তো কোষের সংখ্যা বলতে কি যে তোমার কোষগুলো কি রকম স্তরে আছে, কি আকার, আকার না আসলে স্তরগুলো কি, একটি স্তরে কতগুলো থাকতেছে, এক স্তর নাকি বহু স্তরে আছে টিস্যুগুলো সাধারণত, সেটার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা, ঠিক আছে? প্রথম ভাগ কি সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুর ব্যাপার কি, সাধারণত এরা এক স্তর কোষে সজ্জিত থাকে, মানে কি ওদের স্তরটাই থাকতেছে একটা, ঠিক আছে? এরপরে কি বলছে যে বৃক্কের বোমেন্স ক্যাপসুল আচ্ছা প্রাচীর লিখে নেই না, হ্যাঁ। তো বৃক্কের বোমেন্স ক্যাপসুল আমাদের হচ্ছে কি অন্তঃপ্রাচীর আর সংগ্রাহক নালিকা, তিনোটার মধ্যে কি থাকতেছে সাধারণ আবরণী টিস্যু। এখন কথা হইতেই পারে যে ভাইয়া আমরা তো দেখছি যে কি বৃক্কের বোমেন্স ক্যাপসুল, পরে হচ্ছে কি অন্তঃপ্রাচীর, পরে হচ্ছে সংগ্রাহক নালিকা, এগুলোর ভিতর তো অলরেডি এগুলোতে আগের যে তিনটা আমরা পড়ছিলাম প্রকারভেদ আবরণী টিস্যু, এই তিনটা ওই তিনটার মধ্যে তো আমরা এগুলোর এক্সাম্পল পেয়ে গেছি। এখন আবার কেন আসতেছে এগুলোর এক্সাম্পল এখানে, তাই না? কথা হচ্ছে কি কাজ আকার আকৃতির ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছিল, তাই না? সো আমার ধরো বোমেন্স ক্যাপসুলের ভিতরে ওই টিস্যুগুলোকে আমরা পাইছি, ঠিক আছে? কিন্তু এইখানে আমি বুঝাচ্ছি কি, এখানে কিন্তু আবরণী টিস্যু বলতে কাজ বা ওরকম কিছু আমি বুঝাচ্ছি না সাধারণত। এখানে আমি বুঝাচ্ছি কি যে ওরা কয় স্তর বিশিষ্ট হয়ে থাকতেছে, ঠিক আছে? সো স্তর বিশিষ্ট বলতে গেলে তুমি যদি বৃক্কের বোমেন্স ক্যাপসুলে যাও ওই টিস্যুটাই পাচ্ছ, ঠিক আছে? কিন্তু টিস্যুটা কিরকম আছে, কই, এই যে এক স্তর বিশিষ্ট, বা এই জন্য আমি ওই টিস্যুটাকে আমি কি বলতে পারি সাধারণ আবরণী টিস্যু, এই জন্য একই এক্সাম্পল আবার আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমার প্রথমটা সাধারণ আবরণী টিস্যু। এরপরটা যদি আমি খেয়াল করি, এর নাম হচ্ছে স্ট্রেটিফাইড, ঠিক আছে? স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, বারবার আবরণী টিস্যু আর লিখলাম না, তোমরা আই হোপ বুঝে নিবা, বাট তোমাদের যদি নোট করার সময় লিখতে মন চাই লিখতে পারো, সমস্যা নেই। আর স্ট্রেটিফাইড আবরণী যে টিস্যুটা আমাদের, সেই টিস্যুটা সাধারণত একাধিক স্তরে সজ্জিত থাকে, ঠিক আছে? এই টিস্যুটা একটা মজার কথা কি জানো, কখনো মিনিটের মধ্যে তিন চার বা তিনটি বা চারটি থেকে সাধারণত 7 থেকে 8টি স্তর হয়ে যায়, মানে কি জিনিসটা কিরকম চেঞ্জ হয়ে যায়, রূপ বদলায় ফেলে কিছুটা এরকম। এই কারণে এই যে ঘটনাটা ঘটতেছে, স্পেশালি এই ঘটনাটা কার ঘটতেছে, স্ট্রেটিফাইডের। স্ট্রেটিফাইডের কি ঘটনা ঘটতেছে, মিনিটের মধ্যে 3-4টি থেকে 7-8টি স্তরে পরিবর্তন হয়ে যায়, মানে এই 3-4 থেকে 7-8টি স্তরে পরিবর্তন হচ্ছে মিনিটের মধ্যে, এটাকে আমরা কি বলতেছি ট্রানজিশনাল আবরণ।
এই ট্রানজিশনাল আবরণীটা ইম্পর্টেন্ট। সৃজনশীলের কতে আসতে পারে যে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলতে কি বোঝায়, তখন কি লিখবা? খুবই সহজ ভাষা, স্টেরিফাইড আবরণী টিস্যু মিনিটের মধ্যে 3-4টি থেকে 7-8টি স্তরে পরিবর্তন হলে বা পরিবর্তিত হলে একে ট্রানজিশনাল টিস্যু বলে। শেষ। আর এটার এক্সাম্পল কি? মেরুদণ্ডী প্রাণীর যে ত্বক থাকে, মানে আমাদের ত্বকগুলো যেগুলো সাধারণত ওরা কি স্টেরিফাইড আবরণী টিস্যু দ্বারা তৈরি। ঠিক আছে, এইগুলো আমাদের দুইটা। 3 নাম্বারটা এই পাশে, ঠিক আছে। 3 নাম্বারটার নাম কি? সিউডো স্টেরিফাইড। ঠিক আছে, এইটা আবার কিরকম? ওই যে এটার মতোই, দেখো এখানে কি এক স্তরে কোষগুলো সজ্জিত না, সেই সিউডো স্টেরিফাইড কি এক স্তরে বিন্যস্ত। কোষগুলো বিভিন্ন উচ্চতার হয়। ঠিক আছে, মানে উচ্চতা বলতে কি তোমার কোনো লেভেল নেই যে তোমার মনে করো সবগুলো একই উচ্চতার হবে, সবগুলো একই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওরকম হবে, ওরকম কিছু না, এক একটা এক এক উচ্চতার হয় সাধারণত। এরপরে দেখতে হচ্ছে কি স্তরীভূত টিস্যুর মতো লাগে এই কারণেই, মানে সাধারণত ব্যাপারটা হয় কি যে কোষগুলো যে বিভিন্ন উচ্চতা থাকে, মানে কিছুগুলো ছোট, কিছুগুলো উচ্চতা বেশি, কিছুগুলো উচ্চতা কম, এই কারণে এদের কি দেখতে কিসের স্তরীভূত টিস্যুর মতো লাগতেছে। আর লাস্টে দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা কি ট্রাকিয়া। ট্রাকিয়ার মধ্যে কি আমাদের সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায়। ট্রাকিয়া কই জানো? এদিকে। সো ওই ট্রাকিয়ার মধ্যেই সিউডো স্টেরিফাইড টিস্যু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মূলত কি আমার 3টা প্রকারভেদ কিসের আবরণী টিস্যু, কিসের উপর ভিত্তি করে? কোষের সংখ্যা, এই যে সজ্জিত কোষের সংখ্যার উপর ভিত্তি করে, মানে কোন স্তরে কয়টা আছে বা কোন টিস্যু কয় স্তরী, এই 3টের উপর ভিত্তি করে। আই হোপ তোমাদের কোনো সমস্যা নাই। যদি দরকার হয় একটা স্ক্রিনশট, যদিও নেওয়া উচিত না, আমি বলবো যে কি পারলে পজ করো, পজ করলে ভালো হবে। ঠিক আছে, আই হোপ এতক্ষণে তোমরা পজ করে লিখে ফেলছো। এখন ছোটভাবে আরেকটা রিকেপ দিয়ে আমরা সামনে আগাবো। প্রাণীদেহের ভিত্তিপর্দা বা সজ্জিত সংখ্যার উপর, কোষের সংখ্যার উপর ভিত্তি করে কি কি? আবরণী টিস্যু, স্টেরিফাইড টিস্যু, সিউরি স্টেরিফাইড টিস্যু। আবরণী টিস্যুর কাজ কি? এই স্তরে কোষগুলো এক স্তরে সাধারণত সজ্জিত থেকে বৃক্কের বোমেন্স ক্যাপসুল, অন্তঃপ্রাচীর, সংগ্রহের নালিকাতে পাওয়া যায়। স্টেরিফাইড কি? একাধিক কোষে সজ্জিত, মিনিটের মধ্যে 3-4টি থেকে 7-8টি স্তর হয়ে যায়। এই ঘটনাটাকে আমরা বলা হয় কি? ট্রানজিশনাল আবরণী কারণে বলা হয়। আর মেরুদণ্ডী প্রাণীর যে ত্বক, সেখানে আমাদের কি পাওয়া যায়? স্টেরিফাইড টিস্যু। কি পাওয়া যায়? স্টেরিফাইড টিস্যু। এরপরে কি? সিউডো স্টেরিফাইড, 3 নাম্বারটা। এক স্তরে বিন্যস্ত, কোষগুলো বিভিন্ন উচ্চতার হয়ে থাকে, যেই কারণে এই টিস্যুগুলোকে স্তরীভূত টিস্যু বলে। আর এক্সাম্পল কি? ট্রাকিয়া। ঠিক আছে, আই হোপ তোমাদের কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই ফেসবুক থেকে, যদি তোমরা এই ক্লাসটা করে থাকো ফেসবুকের কমেন্ট বক্সে জানাবা, ইউটিউব থেকে করে থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে জানাবা। যদি মনে হয় যে না পাবলিকলি প্রশ্নটা জিজ্ঞেস করবো, কেমন জানি লাগবে, মানুষ কি না কি ভাববে, যদি এরকম ফিল হয় তোমার, দরকার হইলে সব জায়গাতেই আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক থেকে দেখলে তো ফেসবুকের ওই পেজই দেখতেছো তুমি, বা গ্রুপে দেখলেও তুমি ইজিলি গ্রুপের মধ্যেও পেজের লিঙ্কটা পেয়ে যাবা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবের এই যে ভিডিওটার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দোনো জায়গায় সব কিছু লিঙ্ক দেওয়া আছে আমাদের। সেখানে পেজের লিঙ্কে গেলেও মেসেজ করতে পারো, যে কোনো প্রবলেম, শুধু পড়ালেখা না, যে কোনো প্রবলেম মেসেজ করতে পারো। আর সেই সাথে চাইলে আমাদের যে কোনোভাবে মনে করো যে কি তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে হেল্পও করতে পারো, যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে। ঠিক আছে, সো আমরা সামনে আগে কথা হচ্ছে কি আরেকটা বলে রাখি যে মানে ওই টপিক পড়ালেখার টপিকে যদি বলতে যাই যে আবরণী টিস্যুকে আমরা কি করছি, কাজের আকার আকৃতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করছি, স্তর বা কোষের সজ্জিত সংখ্যার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করছি, 6 ভাগে ভাগ করা, মানে মোট 6টা আর কি, শেষ কাহিনী। তাও আবরণী টিস্যু আরো কিছু স্পেশাল কাজ করে থাকে, সেগুলো নিয়ে এখন মূলত আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে, সো তোমরা একটু আগে দেখতে পারছো যে কি আমরা আবরণী টিস্যুর দোনো দিক থেকে 3 ভাবে যে ভাগ করা যায়, সবগুলো নিয়ে মোট 6টা ভাগ নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়াও আবরণী টিস্যুকে সাধারণত কাজের জন্য আরো কিছু পরিবর্তন করে থাকে সাধারণত ওরা, কারণ ওকে সরি, এই যে কাজের জন্য রূপান্তরিত আবরণী টিস্যু, এই আবরণী টিস্যুটা সাধারণত কাজের জন্য আরো কিছু স্টাইলে বা বলতে পারো আরো কিছু ধাপে পরিবর্তিত হয়ে থাকে। সাধারণত 6 ভাগে পরিবর্তিত হয় বা 6 ভাগে ভাগ আছে আমাদের। ঠিক আছে, কিন্তু ওই যে যেটা বললাম কাজের জন্য পরিবর্তিত হয়ে থাকে। যেমন প্রথমটা হচ্ছে কি সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। সিলিয়াযুক্ত আবরণী টিস্যুর নিয়ে বেশি একটা কথাবার্তা নাই, আসলে সিলিয়াযুক্ত না, শুধুমাত্র এই প্রতিটা জিনিস নিয়ে মোট 4টা যে লিখছি আমি বোর্ডে দেখতেই পাচ্ছ তোমরা, এই 4টা জিনিস নিয়ে অত ডিটেলসে কথাবার্তা নেই, জাস্ট খালি একটু একটু লেখা। আর এই লেখাগুলো থেকে এমসিকিউতে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি।
যেমন প্রথমটা হচ্ছে কি সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। সিলিয়াযুক্ত আবরণী টিস্যুতে কি বলছে যে মেরুদণ্ড প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে থাকে। এখন দেখো মেরুদণ্ড প্রাণী কারা? আমরা, তাই না? আমাদের যে শ্বাসনালীটা ঠিক আছে, শ্বাসনালী যে প্রাচীরটা থাকতেছে না, ওই প্রাচীরটা মূলত সিলিয়াযুক্ত আবরণী টিস্যু দ্বারা গঠিত। বডির ভিতরে আমাদের বলতে পারো যে কি নানা ধরনের টিস্যু আছে। নানা ধরনের টিস্যুর মধ্যে একটা হচ্ছে আবরণী টিস্যু, তাই না? সো এই আবরণী টিস্যুটা শ্বাসনালীতে নর্মাল থাকে না, কিছুটা পরিবর্তিত সিলিয়া যুক্ত হয়ে যায়। এটা নিয়ে আর একটু তোমাদের এই ক্লাসে তেমন একটা ডিটেলসে কথাবার্তা নাই, বাট বলতে পারো যে কি যখন ইন্টারে উঠবা বা মানে ক্লাস 11 আমরা বলবো, সেখানে আমাদের আরো কিছু ছোটখাটো ডিটেলস আছে এটা নিয়ে, তখন আরো বিস্তারিতভাবে আলোচনা করব। বাট জাস্ট খালি এখন এতটুকুই মাথায় রাখো যে কি সিলিয়া যুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ডী প্রাণী, মানে আমাদের মতো প্রাণী যারা সাধারণত তাদের শ্বাসনালীর প্রাচীরে থাকে। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য আসে। যুক্ত আবরণী টিস্যু নিয়ে আমি কথা বলা শেষ, আমি লাস্ট রেকর্ডিং পর্যন্ত চেক করছি। তো এখন হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে কি ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু। ঠিক আছে, তো ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু সাধারণত কই থাকে লিখছি এখানে আমি, হাইড্রা এন্ডোডার্মা। আচ্ছা, হাইড্রা যে শব্দটা, হাইড্রা শব্দটা অনেকেই শুনছো হয়তো বা অনেকেই এরকমও আছো তোমরা যারা ক্লাস করতেছো অনেকেই শোনো নাই। সো তাদের জন্য একটু শর্টে, খুবই শর্টে বলে রাখি যে হাইড্রা হচ্ছে আমাদের সাধারণত নিডারিয়া পর্বের একটা প্রাণী। আর নিডারিয়া পর্ব কি এটা আমরা বলবো যে কি তোমাদের এই যারা অবশ্যই ক্লাস 9 বা 10-এ আসো, সাধারণত ক্লাসগুলো আমরা 10-এর জন্যই বানাচ্ছি স্পেশালি, কারণ কি তোমরাই হচ্ছে আমাদের এই সিস্টেম যেটা মানে কি যে সিস্টেমে ধরো এই চ্যাপ্টারগুলো সাজানো বা যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে, সেই সিস্টেমের লাস্ট তোমরা বলতে পারো, লাস্ট বংশধর বলা যায় বা যাই হোক, মানে কি তোমরা হচ্ছে লাস্ট, এরপরের থেকে পুরোপুরি চেঞ্জ। এই ভিডিওটা অবশ্যই তুমি 2024 সালেই দেখতেছো আমি আশা করি। সো 24 সাল থেকে ক্লাস 9-এ যারা উঠছে তাদের জন্য পুরোই ডিফারেন্ট নিয়মে সিস্টেম আসতেছে, কারিকুলাম শুরু হয়ে গেছে অলরেডি। সো তোমরা হচ্ছে লাস্ট জেনারেশন যে এই সিস্টেমে পড়ালেখা করতেছো। সো যেখানে বলতেছিলাম যে হাইড্রার কথাটা, তাই না? তো তোমরা অবশ্যই যখন তো অবশ্যই তোমরাই লাস্ট জেনারেশন এই সিস্টেমটা। তো তোমরা যখন ইন্টার উঠবা তোমরাও ইন্টারেরও লাস্ট জেনারেশনই থাকবা। তো যেটা বলতেছিলাম যে ইন্টারে যখন উঠবা তোমরা, তখন দেখতে পারবে যে কি হাইড্রা নিয়ে অনেক কথাবার্তা লেখা, অনেক কথাবার্তা বলতে হিউজ। এটা আলাদা চ্যাপ্টারের জুলজি। আমাদের তো জানোই তোমরা যে ইন্টারে যখন উঠবে তখন তোমাদের জীববিজ্ঞান দুইটা পত্রে ভাগ হয়ে যাবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে জুলজির সেকেন্ড চ্যাপ্টারে 2 নম্বর চ্যাপ্টারে প্রথম একটা পার্ট আছে হাইড্রা নিয়ে অনেক কথাবার্তা আছে। তো হাইড্রা নিয়ে ওখানে তোমার আবার ফার্স্ট চ্যাপ্টারে যখন যাবা তখন দেখবা যে আবার আরো অনেক কিছু কথাবার্তা আছে পর্ব নিয়ে। তোমাদের যারা 2 অধ্যায় তোমরা আশা করি তো আমি যে তোমরা সবাই পড়তেছো বাসায় ঠিক মতো। সো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা ওখানে হয়তো বা দেখছি তোমরা যে কি রাজ্যে ভাগ করা আছে, তাই না? অনেক কিছু 5টা রাজ্যে ভাগ করা। সো যখন তুমি ইন্টারভিউ উঠবে তখন দেখবা যে কি পর্বে ভাগ করা। সো মোট 33টা পর্ব, এর মধ্যে হচ্ছে কি 9টা প্রধান পর্ব, ওখানের মধ্যে একটা পর্ব হচ্ছে নিডারিয়া। এইগুলা মাথায় রাখার দরকার নেই, এগুলো জাস্ট খালি একটু জাস্ট জেনারেল নলেজ বা একটু ইনফরমেশন দেওয়ার দিচ্ছি। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো নিডারি একটা পর্ব আছে, সেই পর্বের মধ্যে একটা প্রাণী আছে সেটার নাম হচ্ছে কি হাইড্রা। হাইড্রাকে সাধারণত বলা হয় জলজ উদ্ভিদ। তো এই হাইড্রা নিয়ে অনেক কথাবার্তা আছে, ওগুলো তখন গেলে শুনবে, ঠিক আছে? এখন আপাতত জাস্ট এটাই মাথায় রাখো, যদি জানার ইচ্ছা থাকে এতই যে হাইড্রা কি, তাহলে আমি বলবো যে কি হাইড্রা হচ্ছে একটা নিডারিয়া পর্বের প্রাণী, জলজ প্রাণী। আচ্ছা, তো এখানে কি লিখছি যে কি আমাদের ফ্লাজেলা যুক্ত যে আবরণী টিস্যু সেগুলো হচ্ছে আমাদের কি হাইড্রার এন্ডোডার্মে অবস্থিত, ঠিক আছে? মানে কি হাইড্রার যে এন্ডোডার্ম ওইটার কি দ্বারা গঠিত আমাদের ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু যেটা 3 নাম্বার, সেটা কি লিখছে, সেটা হাইড্রার এন্ডোডার্ম। তার মানে আমি কি বুঝতেছি, হাইড্রার এন্ডোডার্মে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু আছে, সেম হাইড্রার এন্ডোডার্মে আমাদের ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু আছে, ঠিক আছে? আর কি লিখছে, মেরুদণ্ড প্রাণীর অন্ত্রে, মানে আমাদের মধ্যে যারা মেরুদণ্ড প্রাণী তাদের অন্ত্র, ঠিক আছে, অন্ত্রের মধ্যে ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু দ্বারা তৈরি। আচ্ছা, 4 নাম্বার বা লাস্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের জনন অঙ্গের আবরণী টিস্যু, ঠিক আছে? তো জনন অঙ্গের আবরণী টিস্যুর ব্যাপারটা কিরকম, যে রূপান্তরিত একটা টিস্যু, এটা স্বাভাবিকভাবে দেখো এখানে কিন্তু প্রতিটা টিস্যু কিন্তু রূপান্তরিত, ঠিক আছে? কারণ এখানে লেখাই আছে কাজের জন্য রূপান্তরিত আবরণী টিস্যু, 4 ভাগে আবরণী টিস্যু কাজের জন্য সাধারণত রূপান্তরিত হয়ে থাকে। তো এটাও অবশ্যই স্বাভাবিক রূপান্তরিত হবে, তাও লিখে দিয়েছি। যাই হোক, তুমি চাইলে এটাকে এই জায়গাটি ইগনোর করতে পারো লেখার সময়। তো কথা হচ্ছে কি যে একটা রূপান্তরিত টিস্যু যা ডিম্বাণু শুক্রাণুর কোষে উৎপাদিত হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূলত আবরণী টিস্যু নিয়ে কথাবার্তা। আগে আমরা 6টা নিয়ে ডিটেলস আলোচনা করছি,
আর এখন হচ্ছে কাজের জন্য যে রূপান্তরিত হচ্ছে এগুলার হচ্ছে কি 4টা নিয়ে আমি আলোচনা করছি। আশা করি তোমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। যদি, আমি আবার রিপিট করি, যদি কোনো প্রবলেম থাকে বা কোনো একটা জিনিস না বুঝো, কাইন্ডলি তোমার ভালো হবে, তোমার ভালোর জন্যই বলতেছি, ইউটিউবের কমেন্ট বক্স আছে, ইউটিউব থেকে যদি দেখে থাকি ইউটিউবের কমেন্ট বক্সে ক্লাসটার নিচেই কমেন্ট করে দেবো। নাহলে ফেসবুক থেকে তুমি যদি দেখো, ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে, সেখানে কমেন্ট বক্স দরকার হলে তুমি পোস্ট করো, ঠিক আছে? বা কোনো একটা আমাদের গ্রুপে যদি জয়েন হয়ে থাকো, গ্রুপের লিঙ্ক অবশ্যই দেওয়া আছে, সব কিছু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো গ্রুপে জয়েন হয়ে থাকলে গ্রুপে দরকার হলে পোস্ট করো, বা যদি তোমার পাবলিকলি পোস্ট করতে না মন চায়, দরকার হলে আমাদেরকে আমাদের পেজে প্রাইভেট মেসেজ দাও। তাও কোনো কনফিউশন নিয়ে এই ক্লাস থেকে যাও না, ঠিক আছে? তো আশা করি এগুলো সব বুঝে গেছো। আরেকবার যদি খুবই শর্টে রিক্যাপ করি, মোট 4টা আছে আমাদের, যেগুলো হচ্ছে কাজের জন্য রূপান্তরিত আবরণী টিস্যু। সিলিয়া যুক্ত হচ্ছে মেরুদণ্ড প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে, ফ্লাজেলা যুক্ত হচ্ছে হাইডার এন্ডোডার্মে, ক্ষণপথ যুক্ত হচ্ছে হাইডার এন্ডোডার্মে প্লাস আমাদের মতো যারা মেরুদণ্ড প্রাণী তাদের অন্তেমে। আর যেটা 4 নাম্বার জনন অঙ্গের আবরণী টিস্যু, সেটা হচ্ছে কি রূপান্তরিত টিস্যু একটা, যা ডিম্বাণু ও শুক্রাণুর কোষে উৎপাদিত, ঠিক আছে? সো চলো আমাদের আবরণী টিস্যু নিয়ে সব কথাবার্তা শেষ, ঠিক আছে? এখন আমরা পরে আস্তে আস্তে আগে যাই। আচ্ছা, তো একটু আগে দেখছো যে কি আমরা মূলত আবরণী টিস্যু নিয়ে কথাবার্তা বলছি। সো এখন আমরা শুরু করব মূলত আমাদের যোজক টিস্যু, বা ইংলিশে বলে এটাকে কানেকটিভ টিস্যু। আচ্ছা, ভালো কথা। আরেকটা কথা বলে রাখি আমি, যে টিস্যুগুলো যেহেতু পড়াচ্ছি আমি, টিস্যুগুলোর বাংলা নামের সাথে সাথে অবশ্যই তুমি একটু ইংলিশ নামটা পড়ে রাখবা। ইংলিশ নামটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আসতেই পারে পরীক্ষা, বলা যায় না এমসিকিউতে। আর সৃজনশীলে যদি আসে, হয়তো বা কোনো একটা চিত্র দিবে, চিত্র দিয়ে জাস্ট খালি বলবে যে কি এটা কোন ধরনের টিস্যু, ব্যাখ্যা করো। ওগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে কথাবার্তা বলবো। সো এখন চলো আমরা যোজক টিস্যু নিয়ে ডিটেলসে জানি, ঠিক আছে? তো সাধারণত গঠন ও কাজের ভিত্তিতে আমাদের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে কি ফাইব্রাস, পরেরটা হচ্ছে স্কেলিটাল, আর লাস্টটা হচ্ছে কি তরল যোজক টিস্যু, ঠিক আছে? তো এখানে লেখা হচ্ছে কি, আচ্ছা তোমরা এটা দেখতেছো না মেবি, একটু উপরে উঠে, ফাইব্রাস এখানে লিখে দিলাম। আশা করি এখন তোমরা একটু ক্লিয়ারলি দেখতেছো, কারণ এই জায়গাটাতে লাইট পড়তেছে আমি যতটুকু দেখতেছি। সো হ্যাঁ, এটা হচ্ছে কি ফাইব্রাস। সো ফাইব্রাস নিয়ে যদি কথাবার্তা বলতে যাই, আমরা বলতে পারবো যে কি, হ্যাঁ হ্যাঁ, তো যেখানে ছিলাম, ফাইব্রাস নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে বলবো যে কি সাধারণত ফাইব্রাস আমাদের দেহের ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। সো আমাদের দেহ এটা, তাই না? দেহের যে ত্বকটা আছে না, ত্বকের নিচে আমাদের পেশি আছে না, সেই পেশির মধ্যে সাধারণত আমাদের ফাইব্রাস টিস্যু থাকে, ঠিক আছে? মানে ফাইব্রাস যোজক টিস্যুগুলা। আর এদের মাতৃকে তন্তুর আধিক্য থাকে, ঠিক আছে? ওদের ভিতরে তন্তুর কি আধিক্য থাকছে, অনেক বেশি তন্তু আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে কি স্কেলিটাল। আচ্ছা, স্কেলিটাল মানে কি, এটা কি তোমরা জানো ঠিক মতো? যদি জানো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার তরফ থেকে আমি যদি বলতে যাই, সো স্কেলিটাল ব্যাপারটা হচ্ছে কি, স্কেলেটন বা স্কেলিটাল, এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের শরীরে বিভিন্ন হাড্ডি আছে না, বা এক কথা যদি বাংলায় বলতে যাই, কঙ্কাল আছে না আমাদের শরীরে, কঙ্কালগুলা কি স্কেলিটাল বলা হয়, ঠিক আছে? সো এখানে আমরা কি লিখছি, স্কেলেটাল টিস্যু, তার মানে কি বোঝাচ্ছে, যে আমি অস্থি, তরুণাস্থি, এইসব কথাবার্তাগুলো বলবো। সো এখানে দেখো স্কেলেটালের, স্কেলেটাল জিনিসটা, যেটা টপিকটা, স্কেলেটাল টপিকটা সিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ কি এখানে অনেক কিছুই আছে ডিটেলস। সো তোমার আসতেই পারে যে কোনো একটা ধরো হাড্ডির ছবি দেওয়া, আর বলতেছে কি যে উদ্দীপকের এই চিত্রটি কোন ধরনের কলা, বা বলতে পারে কোন ধরনের টিস্যু, ব্যাখ্যা করো। সো তুমি জানো যে কি, এখন আমাদের ক্লাস করার পর অবশ্যই তুমি জানতেছো যে কি, যে আমাদের অস্থি বা তরুণ অস্থি যেটা বলি, সেগুলো হচ্ছে কি সাধারণত স্কেলেটাল টিস্যু। তো যেহেতু স্কেলেটাল টিস্যুর কথা, তার মানে কি স্কেলেটাল টিস্যু নিয়ে আমাকে বর্ণনা করতে হবে, বা ওরা আমার থেকে স্কেলেটাল টিস্যুর বর্ণনা চাইছে, ঠিক আছে? আচ্ছা, তো সামনে যদি আগাই দেখবা যে কি স্কেলেটাল, সো স্কেলেটাল হচ্ছে কি দেহের অভ্যন্তরের কাঠামো গঠনকারী, ঠিক আছে? কাঠামো বলতে কি বোঝাচ্ছে, এই দেখো আমি কি দাঁড়ায় আছি না, সো দাঁড়ায় যে আছি, আমার যে পুরো দেহের ভারটা কে নিতেছে, দেহের ভারটা তো আমার, পুরোটা দেহের ভারই কিন্তু সাধারণত আমার অস্থি নিতেছে, তাই না? অস্থি বলতে কি স্কেলেটাল, আর এই স্কেলেটাল যে নিচ্ছে, তাহলে কি আমার দেহের কাঠামোটা বা আমার যে দাঁড়ায় আছি কাঠামোগুলো তৈরি করতেছে না? সেজন্য আমি বলতে পারি কি দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী কে আমার স্কেলেটাল যোজক টিস্যু।
আচ্ছা, পরে হচ্ছে কি দেহের কাঠামো গঠন করে ওই একই। আচ্ছা, জিনিসটা মানে দুইবার লিখে দিচ্ছি আমি, যাই হোক। আহ এরপর হচ্ছে কি নির্দিষ্ট আকৃতি দৃঢ়তা দেয়। আচ্ছা, এটা তো বুঝে গেছে। অঙ্গ সঞ্চালন। আমি আশা করি তোমরা সবাই ঠিক মতো ক্লাসগুলো করতেছো মনোযোগ দিয়ে, আর অবশ্যই নোটগুলো করতেছো, ঠিক আছে? আর যদি কেউ নতুন এসে থাকো যাদের শুধু প্রাণী টিস্যুতে প্রবলেম, তারা যদি আসো তাহলে ঠিক আছে, ভেরি গুড, ক্লাসটা করো। আমি আশা করি তোমরা ক্লাস করার পরে কোনো ধরনের প্রবলেম থাকবে না প্রাণী টিস্যুর উপরে, ঠিক আছে? কিন্তু যদি এমন কেউ থাকো যে কি পুরো চ্যাপ্টার নিয়ে প্রবলেম, স্যার দিছো আর কোনো কারণে এই ক্লাসটা বা কোনো কারণে এই ক্লাস সাজেশনে পাইছো, এই ক্লাসে ঢুকে ক্লাস শুরু করে দিছো, তাহলে আমি বলবো যে কি ভালো হবে প্রথম থেকে যদি লেকচার 1 থেকে আমাদের দেখে আসো, তাহলে তোমার জন্য আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। এই চ্যাপ্টারের প্রতিটা জিনিসই ডিটেলসে জানতে পারবা, কারণ আমরা এখানে পুরাই ডিটেলসে, কোনো কিছু গ্যাপ নাই, কিছু নেই, পুরো ডিটেলসই আমরা কভার করে যাচ্ছি। পুরো বেস্ট, মানে আমার তরফ থেকে যতটা বেস্ট দিতে পারি আমি প্রিমিয়াম ভাবে সেটাই দিচ্ছি। আর তোমরা যদি ক্লাস করো ঠিক মতো আর ডেডিকেশন দাও পড়ালেখার প্রতি, অবশ্যই তোমার এই চ্যাপ্টার নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তো আচ্ছা, সামনে আগাই। তো নির্দিষ্ট আকৃতি, স্কেলেটল কি হচ্ছে আমার, স্কেলেটল অস্থি মাধ্যমে কি দেহকে নির্দিষ্ট একটা আকৃতি দিচ্ছে, দৃঢ়তা প্রদান করছে। দৃঢ়তা মানে কি, জাস্ট খালি শক্তি বা পাওয়ার, যেটাকে আমি বলি। এর হচ্ছে অঙ্গ সঞ্চালন। কি রে, হ্যাঁ, অঙ্গ সঞ্চালন বলতে কি অঙ্গগুলোকে আমরা সঞ্চালন করতে সাহায্য করতেছে আমাদের অঙ্গগুলোকে, আর হচ্ছে কি চলনে সাহায্য করতেছে বা হেল্প করতেছে, যেটা বল লিখছি আমি, যে হেল্প মানে কি চলন, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছি, সেটাতে আমার কি হেল্প করতেছে, স্কেলেটাল যোজক টিস্যু। আচ্ছা, এরপর হচ্ছে কি যে তোমার নাজুক অঙ্গ। আচ্ছা, আমার মেবি জ্যাকেটের সাথে মুছে গেছে মানে কিছু একটা। হ্যাঁ, সেখানে লিখছি কি নাজুক অঙ্গ রক্ষা করে। আচ্ছা, আমাদের দেহের নাজুক অঙ্গ কোনগুলা, এটা কি বলতে পারবা? হুম, দেখো, সাধারণত আমাদের হৃৎপিণ্ড একটা নাজুক অঙ্গ। এটার উপর দিয়ে কি আছে, এটার উপর দিয়ে কি আমাদের রিবস আছে না, রিবস বলতে বাংলা ভাষায় যদি বলি, আমরা বলি না বুকের খাঁচা, এই জিনিসটা আছে না আমাদের। So, এই যে বুকের খাঁচাটা যেটা মানে এক কথা গেলে কি শক্ত হাড্ডি না, হাড্ডিটা কিসের অন্তর্ভুক্ত, স্কেলেটাল যোজক টিস্যুর অন্তর্ভুক্ত না? তো আমি কি বলতে পারি না যে আমার হৃৎপিণ্ড যেটা আমার নাজুক অঙ্গ, সেটাকে কি রক্ষা করতেছে কে, স্কেলেটাল। পরে মস্তিষ্ক, মস্তিষ্ককে কি রক্ষা করতেছে আমাদের স্কেলেটাল। এই যে এইসব যে নাজুক অঙ্গগুলো আছে আমাদের দেহের, বা বলতে পারো যে কি খুবই মনে করো যে কি স্পেশাল অঙ্গ অবশ্যই। আর সেই সাথে নাজুক বলতে কিন্তু আমরা বলতে চাচ্ছি কি অত বেশি শক্ত টক্ত না, খুবই একবার নরম টাইপ জিনিসপত্র অঙ্গগুলো, সেই সব অঙ্গগুলোকে কে রক্ষা, তারপর কে রক্ষা করতেছে আমাদের স্কেলেটাল। আর এই যে মাথা, মাথার উপর যে খুলিটা আছে আমরা বলি, বা আমাদের মেডিকেল বা বায়োলজির ভাষায় আমরা বলি করটি, এগুলোও কি স্কেলেটার অন্তর্ভুক্ত। মানে এক কথা বলতে গেলে যে শক্ত জিনিসটা তুমি দিতেছো মাথায় হাত দিলে, হাড্ডি টাইপ, এই জিনিসটা কি স্কেলেটাল। হাড্ডি টাইপ বললেও আসলে স্কেলেটাল বলাটাই বেশি বেটার হয়, বা করটি। সো মূলত এগুলো সবগুলো কি আমাদের স্কেলেটাল যোজক টিস্যুর অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের রক্তকণা উৎপন্ন করে, রক্তকণিকাগুলো তৈরি করে, আর ঐচ্ছিক পেশি সংযুক্তি করে। ঐচ্ছিক পেশি বলতে কি আমাদের দেহের যেসব অঙ্গগুলা ভিতরে ঐচ্ছিক পেশি আছে, ঠিক আছে, সেগুলোকে আমাদের ইয়ে করতেছে, সংযুক্তি দিতেছে স্কেলেটাল। আচ্ছা, ঐচ্ছিক মানে কি আমাদের নিজের ইচ্ছা মতো আমরা জাস্ট যেসব পেশিগুলো চলাচল করাতে পারি, মানে কি নাড়াচাড়া করাইতে পারি, সেগুলোকে আমরা বলি ঐচ্ছিক টিস্যু, ঐচ্ছিক টিস্যু আর কি, ঠিক আছে? আচ্ছা, ঐচ্ছিক, সরি, ঐচ্ছিক টিস্যু না ঐচ্ছিক পেশি বলতে চাইছিলাম। তো আই হোপ তোমাদের হাইড্রাস আর হচ্ছে যে কি তোমাদের স্কেলেটাল নিয়ে আর কোনো কনফিউশন নেই, ঠিক আছে? স্কেলেটাল নিয়ে আর ছোট একটু কথাবার্তা আছে, আই হোপ তোমরা এই জায়গাটা দেখতে পারতেছো ঠিক মতো। এখানে কি লিখছি যে স্কেলেটাল টিস্যু আবার সাধারণত কি দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কি অস্থি, একটা হচ্ছে তরুণাস্থি। অস্থি কোনগুলা, যেগুলো আমাদের হাড্ডি, এক কথা যদি বলতে চাই আমি হাড্ডি, এই যে হাতগুলো ধরতেছি না, এগুলো কি আমার স্কেলেটাল টিস্যু অবশ্যই। আর স্কেলেটাল টিস্যুর ভিতরে কোনটা, অবশ্যই কোনটা হবে, অস্থি হবে, তরুণাস্থিতে হবে না, তাই না? তরুণাস্থি কোনগুলা, তরুণাস্থি কিন্তু আমাদের সাধারণত, আচ্ছা একটু জিনিস ভুল লিখছি এখানে, এই জায়গায় অস্থি হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে কি অস্থি বলতে আমরা কোনগুলো বুঝাচ্ছি, অবশ্যই আমাদের দেহের
যেগুলো হাড্ডিগুলো আছে আমাদের হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, মানে বাংলা কথা যদি আমরা বলতে চাই কি হাড্ডি বা এগুলো কি অস্থি, সাধারণত আমরা হাত পায়ের অস্থিগুলো, এই যে অস্থিগুলো এগুলো কি আমাদের স্কেলেটালের একটা প্রকারভেদ, ঠিক আছে। আর তরুণাস্থি কোনগুলো সাধারণত যেগুলো মনে করো যে কি অস্থি মতো হয় না, ঠিক আছে। অস্থি যেমন কি অনেক শক্ত না, তুমি যদি দেখো এই জায়গাটা কি আমি এখন ব্যান্ড করতে পারবো, এই জায়গাটা কিন্তু আমি ব্যান্ড করতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা আছে না, আই হোপ দেখতে পারতেছো তোমরা, এই জায়গাটা কিন্তু আমি এখন ব্যান্ড করতেছি না। এই জায়গাটা যে ব্যান্ড করতে পারতেছি, এই জায়গার ভিতরে একটা তরুণাস্থি আছে যেটা দুইটা অস্থিকে সংযুক্ত রাখছে। তরুণাস্থি নিয়ে আরো অনেক ডিটেলসে কথাবার্তা আছে, আপাতত জাস্ট এতটুকুই বুঝো যে কি অস্থি যেমন আমাদের সাধারণত কি হয় দৃঢ় বা অনমনীয় হয়। অনমনীয় বলতে কি তোমার একরকম নরম টাইপ হয় না আর কি সাধারণত, আর ভাঙ্গুর হয়, ভাঙতে পারে, ঠিক আছে, ভেঙে যেতে পারে। আর সেই জায়গায় আমাদের তরুণাস্থি হচ্ছে কি নমনীয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা খুব ইম্পর্টেন্ট, অস্থি সাধারণত ক্যালসিয়াম দ্বারা তৈরি হয়, Ca। কেমিস্ট্রি তোমরা অবশ্যই আই হোপ পড়তেছো বা পড়ে ফেলছো, কারণ তোমরা অবভিয়াসলি ক্লাস 10-এ। সো তোমরা এতদিনে জানার কথা অবশ্যই যে ক্যালসিয়াম সাধারণত Ca দ্বারা প্রকাশ করা হয়। সো ক্যালসিয়াম বুঝাইতে আমি এখানে Ca লিখছি। আর আমাদের অস্থি Ca দ্বারা তৈরি হয় বা ক্যালসিয়াম দ্বারা তৈরি হয়, ঠিক আছে। আর হচ্ছে কি তরুণাস্থির একটা কথা হচ্ছে কি নাক বা কানের পিনা, নাকের যে জিনিসটা আছে এই জায়গাটা বা কানের যে পিনাগুলো এগুলো সাধারণত কি তরুণাস্থি, ঠিক আছে। আর হচ্ছে অস্থি কোনগুলো আমাদের বাকি বডির যা জিনিসপত্রগুলো আছে, মানে হাড্ডিগুলো আর কি, এক কথা বলতে গেলে সেগুলো হচ্ছে আমাদের অস্থি। আচ্ছা, এখন দেখো আমি আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই ফাইব্রাস আর স্কেলেটাল নিয়ে। আমরা এখন আলোচনা করব তরল যোজক টিস্যু নিয়ে। তরল যোজক টিস্যু বলতে রক্তের ব্যাপার স্যাপার আসবে এখন। সো আশা করি তোমরা এগুলো সব বুঝে ফেলছো। লাস্ট আরেকবার রিক্যাপ করে দিয়ে যাই, রিক্যাপ করার পরে 5 সেকেন্ড টাইম দিব, তোমরা একটু পজ নাও, পজ নিয়ে তোমরা এটা লিখে নাও, লেখার পরে সামনে আমরা আগাবো, ঠিক আছে। তো রিক্যাপ যদি করতে যাই তাহলে কি বলবো যে গঠন ও কাজের ভিত্তিতে 3 প্রকার: ফাইব্রাস, স্কেলেটাল, তরল যোজক টিস্যু। ফাইব্রাস, ফাইব্রাস কি কি দেহের ত্বকের নিচের পেশির মধ্যে থাকে। আমাদের দেহের যে ত্বকের নিচে যে পেশি, সেই পেশির মধ্যে আছে কি ফাইব্রাস। মাতৃকায় তন্তুর আধিক্য থাকে, মানে এদের যে মাতৃকা সেখানের ভিতর তন্তু থাকে অনেকগুলো। স্কেলেটাল, দেহের অভ্যন্তর কাঠামো গঠনকারী, একই কথা আমি ভুলে দুইবার লিখে ফেলছি, গঠন করে। আর যাই হোক, তো 3 নম্বরে দেখো এটা হচ্ছে নির্দিষ্ট আকৃতি দেয়, দৃঢ়তা দেয়, আর হচ্ছে কি অঙ্গ সঞ্চালন ও চলনে হেল্প করতেছে আমাদের। আর আরেকটা হচ্ছে কি নাজুক অঙ্গ রক্ষা করে। আচ্ছা, এরপর হচ্ছে কি রক্তকণিকা তৈরি, আর হচ্ছে কি ঐচ্ছিক পেশির সংযুক্তি, ঠিক আছে। সো রক্তকণিকা তৈরি করতে কি হেল্প করতেছে স্কেলেটাল, ঐচ্ছিক পেশির সংযুক্তিতেও কি হেল্প করতেছে আমাদের স্কেলেটাল যোজক টিস্যু। স্কেলেটাল যোজক টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা কি অস্থি আর একটা হচ্ছে কি তরুণাস্থি। অস্থি ওই এই যে অস্থি আর তরুণাস্থি। আর হচ্ছে কি দৃঢ় নমনীয়, সরি অনমনীয় আর হচ্ছে ভাঙ্গুর কি আমাদের অস্থি। আর নমনীয় যেটা সেটা হচ্ছে কি আমাদের তরুণাস্থি। তরুণাস্থির এক্সাম্পলগুলো কি কি নাক বা কানের পিনা বলতে পারি আমরা। আর অস্থির যে এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, মাথার যে খুলি বা করটি, সেগুলো হচ্ছে আমাদের সাধারণত কি অস্থির উদাহরণ। অস্থি আবার কি দ্বারা তৈরি, সাধারণত ক্যালসিয়াম দ্বারা তৈরি হয়, ঠিক আছে। সো আই হোপ তোমাদের ফাইব্রাস যোজক টিস্যুর মধ্যে ফাইব্রাস আর স্কেলেটাল নিয়ে আর কোনো প্রবলেম নাই। এখন জাস্ট খালি আমরা কি যোজক টিস্যু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো তোমরা 5 সেকেন্ড টাইম দিচ্ছি বলতে কি আমি জাস্ট বোর্ড থেকে সরে যাচ্ছি, ঠিক আছে। তোমরা এই জায়গাটাতে পজ করো, আর পজ করার পরে জিনিসটা লিখে নাও। হ্যালো সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সো আচ্ছা, একদিক থেকে বলতে গেলে তোমরা তো ভিডিওটা রেকর্ডেড দেখবে ইউটিউবে, সো পুরোটা একসাথে লাগানোই থাকবে। সো যাই হোক, গতকালকে মানে লাস্ট যতটুকু পর্যন্ত আমরা পড়াইছি সেটা ছিল কি আমাদের তরল যোজক টিস্যুর ভিতরে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করছি স্কেলেটাল পর্যন্ত, তাই না, ফাইব্রাস আর স্কেলেটাল। আর বলছিলাম যে কি এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে কি আমাদের তরল যোজক টিস্যুগুলো নিয়ে, ঠিক আছে। তো যোজক টিস্যুর মধ্যে এখন তরল যোজক টিস্যু নিয়ে আমরা আলোচনা করব, ভালো কথা। সো লাস্ট দিন পর্যন্ত মানে লাস্ট তোমাদের যতটুকু ক্লাস নিয়েছিল লাস্ট দিন ছিল, তো টায়ার্ড হয়ে গেছিলাম, বাকিটা শ্যুট করা হয়নি। সো বাকিটা এখন শ্যুট করলাম, মাত্র শ্যুট করতেছি আর কি আমরা। তো আচ্ছা, সো আশা করি তোমরা লাস্ট যতটুকু পর্যন্ত লেখাইছি আমি সবগুলো নোট করে ফেলছো। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে কি আমরা আশা করতেছি যে কি তোমাদের রেসপন্সে অনেক আমরা খুশি। অ্যান্ড আমরা আশা করতেছি কি যে সামনে আমরা ক্লাসগুলো আরও অবভিয়াসলি এনার্জেটিকভাবে নিব যাতে তোমরা আরও এনজয় করো ক্লাসগুলো। সো চলো শুরু করা যাক। আচ্ছা, তো তরল যোজক টিস্যুর মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে। আমরা স্কেলেটাল নিয়ে কথা বলছি, আমরা সেই সাথে কথা বলছি ফাইব্রাস নিয়ে, তাই না। তো ফাইব্রাস নিয়ে সাধারণত প্রশ্ন থেকে এমসিকিউ আসে, মানে প্রশ্ন বলতে কি প্রশ্ন সিকিউ আর কি, সিকিউ আসার থেকে এমসিকিউ আসার চান্স বেশি।
আর যদি আমরা কথা বলি স্কেলেটালে নিয়ে, স্কেলেটাল থেকে সিকিউ প্রশ্ন আসতেই পারে, কারণ অনেকগুলো ইনফরমেশন আছে। আর রক্ত বা আমাদের, আচ্ছা রক্ত তো পরে আসতেছে, মানে তরল যোজক টিস্যু, এখান থেকে প্রশ্ন আসার চান্স হিউজ। ঠিক আছে, মানে এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি, কারণ এখানে অনেক 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 বেশি ইনফরমেশন আছে। আর এটা দিয়ে খুব সহজেই আমি মনে করি একটা সৃজনশীল তো বানানো যাবেই, মানে একটা সৃজনশীলের ভিতরে গ ঘ দুটোটা আমি চাইলেই টিস্যু থেকে দিতে পারবো, মানে এত ইনফরমেশন। ঠিক আছে, তো চলো শুরু করি বুঝানো। বোর্ডের মধ্যে এই পাশটা তো আমরা প্রথমে এই পাশ নিয়ে আলোচনা করবো, পরে ওই পাশে যাবো। ঠিক আছে, তো তরল যোজক টিস্যু, তরল যোজক টিস্যুর মধ্যে বৈশিষ্ট্য কি কি? প্রথমত এদের বৈশিষ্ট্য হচ্ছে কি এদের মাতৃকা তরল। ঠিক আছে, আর এরপরের বৈশিষ্ট্য যেটা 2 নম্বর, সেটা হচ্ছে কি মাতৃকাতে বিভিন্ন জৈব পদার্থ থাকে। সো জৈব পদার্থ মানে কি? দেখো পদার্থ সাধারণত 2 ধরনের হয়ে থাকে, মানে আমি যে টপিকে আলোচনা করতেছি সেই টপিকে থেকে দেখতে গেলে একটা হচ্ছে কি জৈব পদার্থ, একটা হচ্ছে অজৈব পদার্থ। ঠিক আছে, জৈব পদার্থগুলো সাধারণত হয়ে থাকে তরল যোজক টিস্যুতে। আচ্ছা, তো তরল যোজক টিস্যুর আমাদের কিছু কাজ আছে। ঠিক আছে, কাজগুলো কি কি? 3টা কাজ এখানে আমি দিছি। 3টা কাজের মধ্যে প্রথমটা হচ্ছে কি দেহের ভেতর দ্রব্য পরিবহন। আচ্ছা, দেহের ভিতর দ্রব্য পরিবহন তরল যোজক টিস্যু করে, এটা বলতে কি বুঝায়? দেখো, এমন যাতে জিনিস না হয় মোটেও যে তুমি খালি মুখস্থ করে যাইতেছো বা ক্লাস করে যাইতেছো। আচ্ছা, ক্লাস করছো, ভাই কি লেখাইছে যে তরল যোজক টিস্যুর কাজ কি? দেহের ভেতর দ্রব্য পরিবহন। আচ্ছা, দেহের ভেতর দ্রব্য পরিবহন, পরে মুখস্থ করে থাকবে আর কি। এত এরকম মুখস্থ করে লাভ নাই, আলটিমেটলি তুমি 1-2 দিন পরে ভুলে যাবা। আমরা মানুষ, আমাদের স্বাভাবিক একটা জিনিস হচ্ছে কি আমরা পড়বো ভুলে যাবো। সো এইটা নিয়ে না ভুলো টেনশন নিও না। ঠিক আছে, তো চেষ্টা করবো বুঝে বুঝে পড়েন, বুঝে বুঝে পড়লে জিনিসটা লং লাস্টিং হবে। ঠিক আছে, মানে কি লং টাইম মাথায় তোমার মেমোরিতে থাকবে। তো আমরা কইছি না যে তরল যোজক টিস্যু, হ্যাঁ, তো যেখানে বলছি তরল যোজক টিস্যুর কাজ দেহের ভিতর দ্রব্য পরিবহন। আচ্ছা, দেহের ভিতর দ্রব্য পরিবহন বলতে কি যে আমাদের দেহের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের দ্রব্য পরিবহন করতে কারা কাজ করে? তরল যোজক টিস্যু। যেমন অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ধরো আমি শ্বাস নিচ্ছি বাতাস থেকে, তাই না? এখন কি আসতেছে আমার সাথে সাথে? বাতাস থেকে যে আমি শ্বাসটা নিচ্ছি, অক্সিজেন আমি গ্রহণ করতেছি, তাই না? অক্সিজেনটা আমার পুরো শরীরে যাবে, শরীরের ভিতরে যে বিভিন্ন কোষে যাবে, কোষের কিন্তু আমার অক্সিজেনগুলো দরকার, বিভিন্ন কোষের বিভিন্ন ধরনের কাজ করার জন্য দরকার অক্সিজেন। তো সেই অক্সিজেনটা আমার, আমি তো নিলাম নাকের মাধ্যমে শ্বাস, নিঃশ্বাস, সরি, শ্বাস নিলাম, তাই না? তো শ্বাসটা আমি কিভাবে যাচ্ছে আমার কোষের ভিতরে? অবশ্যই এই তরল যোজক কলার মাধ্যমে বা তরল যোজক টিস্যুর মাধ্যমে আমার সেই অক্সিজেনগুলো বিভিন্ন ধরনের কোষে যার যার, মানে যেসব কোষগুলোতে লাগতেছে, অবশ্যই সব ধরনের কোষই লাগে, তো কোষগুলোতে পরিবহন করতেছে। তো বলতে পারি না আমি দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতেছে কে? তরল যোজক টিস্যু। কি? বিভিন্ন দ্রব্য। সো ধরো এটা অক্সিজেন, আর কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা কি? অবশ্যই কোষ কাজ করার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, সবগুলো কার্বন ডাই অক্সাইড তরল যোজক টিস্যুর মাধ্যমে এসে পরে আমার নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাবে। এই হচ্ছে কথা। আচ্ছা, তো এরপর হচ্ছে কি যে রক্ত জমাটে হেল্প করে। আচ্ছা, রক্ত জমাট বলতে কি যে ধরো আমার কোথাও ধরো হঠাৎ করে কেটে গেল হাত, তো কেটে গেলে কি হয় জিনিসটা? রক্ত পড়ে, কিছুক্ষণের মধ্যেই দেখো না তুমি আস্তে আস্তে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। আর রক্ত জমাট বাঁধে কেন? ওই জিনিসটা হেল্প করতেছে কি আমাদের? মূলত তরল যোজক টিস্যু। আচ্ছা, তো 3 নাম্বারটা হচ্ছে কি রোগ প্রতিরোধে হেল্প করে। আচ্ছা, রোগ প্রতিরোধের ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমরা পৃথিবীতে বসবাস করি, আমাদের পৃথিবীতে অনেক ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আছে হাবিজাবি। আমরা আক্রান্ত হই বিভিন্ন ধরনের ভাইরাসে, বিভিন্ন ধরনের বলতে পারো যে কি ব্যাকটেরিয়াতে, বিভিন্ন ধরনের অসুখ হয় আমাদের, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যদি শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকতো, তাইলে আমাদের রোগ আরো অনেক 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 বেশি হইতো। দেখতে ডেইলি তুমি অসুস্থ হচ্ছ, এরকম একটা অবস্থা। ছোট ছোট কারণে তুমি মানুষ দেখবা মারা যাচ্ছে, কারণ কি? তাদের ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা নাই। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে ব্যাপারটা হয় কি যে আমার প্রতিদিনই আমি চলাফেরা করতে বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণু আমার শরীরে প্রবেশ করতেছে, কিন্তু সেগুলা তরল যোজক টিস্যু কি করতেছে? প্রতিরোধ করে ফেলতেছে। সো ওরা আর রোগ সৃষ্টি করতে পারতেছে না আমার বডিতে। সো আলটিমেটলি কি হচ্ছে, আমার শরীরকে ওইসব জীবাণু ভাইরাস থেকে রক্ষা করতেছে কে? তরল যোজক টিস্যু। কিসের মাধ্যমে? রোগ প্রতিরোধ করার মাধ্যমে, মানে অর্থাৎ ভাইরাস জীবাণুগুলোকে ধ্বংস করার মাধ্যমে। সো এই জিনিসটা যদি না হইতো তাহলে আমরা ডেইলি অসুস্থ হইতাম, ছোট ছোট অসুস্থতা দেখতে মানুষ মারা যাইতেছে। এই জিনিসটা তুমি দেখতে পারবে কি এইচআইভি রোগীদের ব্যাপারে হয়। এইচআইভি রোগীদের ব্যাপারটা হয় কি যে তোমার 6 মাস পরেই বা 4-5 মাস পরে ওরা কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা পুরো চলে যায় বলতে গেলে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার অবস্থা খুবই ডাউন। ছোট ছোট জিনিসপত্র দেখবো যে ওদের অনেক ভয়ঙ্কর ধরনের রোগ হইতেছে আর এই রোগে মারাও যাচ্ছে। ছোট ছোট জিনিস বলতে কি, ধরো যে তুমি
একটা বাইরে গেছো, ধুলাবালি ঢুকতেছে তোমার শরীরে, এই থেকে অসুস্থ মারা গেছে, এমনও হইতে পারে এই চেবি রোগের ক্ষেত্রে। তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের শরীরে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা প্রতিরোধ করতেছে কে বা সৃষ্টি করতেছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা? তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর ইম্পর্টেন্স আমাদের বডিতে অনেক 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 বেশি। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কাজ করতেছে, ওই জন্য এই যে দ্রুত পরিবহন, রক্ত জমাটে হেল্প করতেছে। নাহলে তো রক্ত যদি এক জায়গায় কাটতো, রক্ত পড়তে পড়তে দেখতে মারাই গেছো, তাই না? রক্ত জমাটে হেল্প করতেছে, সেই সাথে রোগ প্রতিরোধ করতেছে। অনেক হিউজ ইম্পর্টেন্স। আচ্ছা, আশা করি বৈশিষ্ট্য আর কাজ নিয়ে সব ক্লিয়ার তোমাদের। এরপর আসি তরল যোজক যে টিস্যুটা আমাদের দুইটা ভাগে ভাগ করা যায়, একটা কি রক্ত আর একটা হচ্ছে কি লসিকা। ঠিক আছে, তো রক্ত কি লসিকা নিয়ে কি সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। ঠিক আছে, সেই পার্ট শেষ, এখন এই পার্টে দেখো। এই পার্টে হচ্ছে শুধু রক্ত নিয়ে আলোচনা করা হয়েছে, এরপর আমি একটু লসিকা নিয়ে আলোচনা করব। তো রক্তের দিকে যদি তাকাই দেখবা যে কি আমাদের রক্তটা কি, সাধারণত রক্ত নিয়ে কিছু কথাবার্তা আমি লিখছি। তো রক্ত হচ্ছে কি ক্ষারীয় ঈষৎ লবণাক্ত। কি হচ্ছে? ও আচ্ছা, তোমরা মেবি এই জায়গাটা ঠিক মতো দেখতে পারতেছো না, ঠিক আছে? এই জায়গাটা আমি একটু একবার বলে দিই। এই জায়গাটাতে আমার একটা আলো পড়তেছে, বললো আমার ক্যামেরা পিছ থেকে, যে দেহের ভেতর দ্রব্য পরিবহন। ঠিক আছে, এখানে দেহের ভেতর হবে এই জায়গাটা, এই জায়গাটাতে মেবি লাইট পড়তেছে বললো। আচ্ছা, দ্রব্য পরিবহন, আর এটা হচ্ছে কি রক্ত জমাটে হেল্প করে। আমি জাস্ট হেল্প লিখছি, তুমি সাহায্য করে লিখতে পারো, হেল্প করে লিখতে পারো, যাই হোক তোমার চয়েস। আর নিচেটা হচ্ছে কি রোগ প্রতিরোধ। ঠিক আছে, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বলে দিতেছি। আচ্ছা, একটা জিনিস ভাবতেছি কি, আমি ভাবছিলাম আলাদা একটা ভিডিও বানায় অ্যানাউন্সমেন্ট করব, বাট আমি এখানেই করে ফেলি, বলে ফেলি যে তোমাদের আমরা তো ক্লাস নিচ্ছি অনেকগুলো সাবজেক্ট বলতে কি সায়েন্সের যে সাবজেক্টগুলো আর কি। আর তোমরাই অবশ্যই লাস্ট ব্যাচ বা লাস্ট জেনারেশন, যেটা আমি গতকালকেও বলছিলাম, মানে আমি লাস্ট আর কি একটু আগেও দেখছো বলছি। সো কথা হচ্ছে কি যে তোমাদের এখন লাস্ট যেহেতু জেনারেশন, আর নতুন কারিকুলাম যেহেতু শুরু হয়েছে, সবাই নতুন কারিকুলাম নিয়ে অনেক বিজি, মানে নতুন কারিকুলাম নিয়ে স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দিতেছে। সো এরকম না যে তোমাদেরকে প্রায়োরিটি দিতেছে না বা সামথিং, বাট আমরা ভাবতেছি কি যে তোমাদের জন্য কিছু করি, দ্যাটস ওয়াই আমরা এই বছর লাস্ট হওয়া সত্ত্বেও আমরা এই ক্লাসগুলো বানাচ্ছি, আপলোড দিতেছি তোমাদের ভালোর জন্যই। সো আমরা চেষ্টা করতেছি কি সায়েন্সের যে সাবজেক্টগুলো বেসিক্যালি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, 5টা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারেরই প্রতিটা সাবজেক্টেরই 2টা চ্যাপ্টার তো মাস্ট আপলোড দিবই আমরা। তো বলতে পারো 5টা সাবজেক্ট থেকে 10টা চ্যাপ্টার তো আমরা মাস্ট আপলোড দিয়ে দিব। ফ্রি ক্লাস ইউটিউবে খুবই ডিটেইলভাবে বেস্ট দিয়ে বুঝাবো আমি। আর হচ্ছে যে কি 10টা তো মাস্ট বুঝাবোই, বা চেষ্টাও করবো, আমার ইচ্ছা আছে 15টা আপলোড করার চ্যাপ্টার আর কি। মানে প্রতিটা সাবজেক্ট থেকে 3টা করে চ্যাপ্টার ফ্রিতে আপলোড করে ইউটিউবে। বাট 3টা যদি নাও পারি, তাও আমি প্রতিটা সাবজেক্ট থেকে 3টা চ্যাপ্টার যদি নাও পারি, বাট অবশ্যই 2টা করে আমি দিবই, এটা শিওর। আর হচ্ছে যে কি তোমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারটা আমরা অলরেডি আপলোড দিয়ে দিছি, সেখান থেকে আমরা ভালো পরিমাণে রেসপন্স পাইছি। তোমাদেরকে আমরা বলছি রেসপন্স করতে, যদি তোমাদের ভালো লাগে ক্লাস। সো তোমাদের অনেক ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছি, রেসপন্স পেয়েছি, যার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো কথা হচ্ছে কি তোমরা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছো যে কি একটা পেইড কোর্স লঞ্চ করার জন্য বা পেইড কোর্স আনার জন্য। সো আমরা একটু ওয়েট করতেছিলাম যে কি দেখি কতটুকু পরিমাণ স্টুডেন্ট হয়, কারণ 2-3 জন বা 10-15 জন স্টুডেন্টের জন্য করাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, সো যদি আরেকটি স্টুডেন্ট সংখ্যা ইনক্রিজ হয় তাইলে আমরা ভাবতেছিলাম, চিন্তা ভাবনা করবো। আলহামদুলিল্লাহ অনেক রেসপন্সই পাইছি আমরা। সো আমরা চেষ্টা করতেছি কি যে এখনো লঞ্চ এখনই করবো এরকম না ব্যাপারটা, বাট তোমরা যদি আমাদের পেজে যুক্ত থাকো, লাইক দেওয়ার মাধ্যমে যুক্ত থাকবে, আই হোপ। তাহলে সব কিছু লিঙ্কই দেওয়া আছে ভিডিওর ভিতরে, বা পেজ আমাদের ফেসবুক পেজে গেলেও পাবা সব কিছু লিঙ্ক, বা যারা ইউটিউব থেকে ক্লাস করতেছো ইউটিউবের গেলেও পাবা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকলে। সো আমরা ওখানে আপডেট দিব, আর আপডেট আসলে আমরা এখানেও আপডেট করে দিব একটা আলাদা ভিডিও বানায়, যে আমরা একটা পেইড কোর্স লঞ্চ করবো, এটাই আমরা চিন্তা ভাবনা করতেছি। আর পেইড কোর্সের ভিতরে তো বাকি যে সব চ্যাপ্টারগুলো আছে, তোমার ধরো একটা সাবজেক্ট থেকে যদি আমি 2টা করে চ্যাপ্টার আপলোডও দিয়ে ফেলি, তাও আরও অনেকগুলো চ্যাপ্টার বাকি থেকে যাচ্ছে। সো সেগুলো নিয়ে আমরা পেইড কোর্স একটা লঞ্চ করব, সেখানে প্রতিটা চ্যাপ্টারের ডিটেলসে আলোচনা করব। আর স্বাভাবিকভাবেই ওখানে আমরা তোমাদের উপরই ডিপেন্ড করি আমরা কোর্সটা সাজাবো, যাতে তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি কোর্সটা আমরা শেষ করব। কারণ তোমাদের পুরো কোর্সটা শেষ করে আবার কোর্সগুলো রিভিশনও দিতে হবে, মানে ক্লাসগুলোকে অবশ্যই চ্যাপ্টারগুলো পড়ালেখা রিভিশন দিতে হবে, দ্যাটস ওয়াই। আর সেই সাথে আমরা এমসিকিউ বা সৃজনশীলের নিয়েও স্পেশাল হয়তো বা কোর্স ফিউচারে লঞ্চ করব, ওইটা শিওর না, কারণ ওটাও তোমাদের সারা বা রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে। তোমরা যদি চাও যে না ভাইয়া আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি, বাট আমাদের আরেকটু সুবিধা হয়
যদি আপনি আমাদেরকে এমসিকিউগুলো প্র্যাকটিস করায় দেন, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, তাহলে হয়তো বা আমরা ফিউচারে এমসিকিউর উপরেও কোর্স আনবো, মানে ডিটেল প্রতিটা সাবজেক্টের এমসিকিউর কোর্সের উপরে। আর হচ্ছে যে কি সৃজনশীলের উপরও সেমভাবেই ডিপেন্ড করে তোমাদের রেসপন্সের উপরে। যদি না লাগে বা রেসপন্স না পাই তাহলে তো শুধু শুধু আনবো না। বাট এটা শিওর যে কি আমরা এমনি জাস্ট খালি হচ্ছে কি শুধু এমসিকিউ বা শুধু সৃজনশীল কোর্সগুলো এখন আনতেছি না, আমরা এখন আনতেছি খুবই শীঘ্রই আমরা তৈরি করতেছি যে কি আমাদের ডিটেল বেচ কোর্সগুলা, মানে কি বেচের মধ্যে ডিটেলভাবে আমরা প্রতিটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব প্রাইভেটে, মানে প্রাইভেট গ্রুপ থাকবে একটা ফেসবুকে, আর প্রাইভেট ফেসবুক গ্রুপের মধ্যেই তোমরা যুক্ত হবা পেমেন্ট করার মাধ্যমে। আর পেমেন্ট হবে এককালীন পেমেন্ট হবে, মানে কি তোমার ধরো যে কি একটা অ্যামাউন্ট অফ পেমেন্ট আমি এখন ঠিক করিনি কত নিব। সো সেখানে তোমরা হচ্ছে কি একটা অ্যামাউন্ট দিয়ে এনরোল করবা, এনরোল করার পরে তুমি হচ্ছে কি পুরাটা অ্যাক্সেস পেয়ে যাবা। এরকম হবে না যে প্রতি মাসে মাসে তোমাকে বেতন দিতে হবে, ওরকম জিনিসটা সিস্টেমটা না, একটা কোর্স সিস্টেম। সো একবার পেমেন্ট করলে হয়ে যাচ্ছে। আর দুই সিস্টেমই আমরা রাখবো এখানে আরেকটা, সেটা হচ্ছে যে কি তোমাদের যদি মন চায় যে না আমার বাকি 4টা সাবজেক্ট ধরে ক্লিয়ার, আমার ফিজিক্স নিয়ে শুধু প্রবলেম, তো শুধু ফিজিক্স বেচে এনরোল করতে পারবো, ওইটার জন্য একটা আলাদা অ্যামাউন্ট। আবার তুমি যদি চাও যে না সবগুলো 5টা সাবজেক্টে আমার লাগবে, 5টা সাবজেক্টে আমি এনরোল করবো, সেটার জন্য হচ্ছে কি তোমার আরেকটু ডিসকাউন্ট পাবা তুমি, কারণ একটা কোর্স যত টাকা হবে 5টা মিলে তোমার যত মোট টাকা আসবে ওর থেকে আমরা একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে রাখবো যারা 5টা কোর্স নেবে পুরাটা। যাই হোক এগুলো নিয়ে পরে ডিটেলস আরও কথাবার্তা বলবো, বাট অনেক রেসপন্স পাচ্ছি ইদানিং, সো ভাবলাম যেটা জানাই দিই, ঠিক আছে। যাই হোক অনেক কথাবার্তা হলো, তো আমরা এই সাইডে যাই। সো আমরা তো এগুলো নিয়ে তোমরা ক্লিয়ার তাই না, এগুলো নিয়ে আমরা আরেকবার রিক্যাপ করবো। সো আমরা যদি এইদিকে তাকাই দেখবো যে কি রক্ত সাধারণত ক্ষারীয় বা ঈষৎ লবণাক্ত বা লাল হয়। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমরা চেষ্টা করবে কি যে এই যে ওয়ার্ডগুলো করতেছো না প্রতিটা ওয়ার্ডের অর্থ জানার। যদি অর্থ তুমি যদি এইভাবে পড়ে যাও, রক্ত ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল, রক্ত ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল, রক্ত ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল, এমনি হবে না, ঠিক আছে। আলটিমেটলি তুমি ভুলেই যাবা ক্ষারীয় মানে কি, ঈষৎ মানে কি, লবণাক্ত মানে তো লবণ, এটা সবাই জানে। সো লাল মানে তো লাল, বাট প্রতিটা অর্থ প্রতিটা শব্দের অর্থই জানার চেষ্টা করবা, ঠিক আছে। তো ক্ষারীয় বলতে কি বোঝাচ্ছে, আমাদের সাধারণত এসিড আছে ক্ষার আছে, এসিড বলতে আমরা বুঝি, আর ক্ষার হচ্ছে যে কিছু সময় সাধারণত কি হয় সাবান, সাবানের টেস্ট হয়তো বা তোমরা কেউ নিচ্ছ নাকি আমি জানি না, বাট ভুলেও যদি নিয়ে থাকো তো সাবানের টেস্টটা যেমন হয় নোনতা টাইপ, ওই নোনতা নোনতা টাইপটা হচ্ছে কি আমাদের ওইটাকে আমরা কি বলি সাধারণত ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা আর ঈষৎ বলতে, ঈষৎ লবণাক্ত বলতে লবণের পরিমাণ অনেক বেশি, আর লাল বলতে তো লাল আমরা বুঝি। তো রক্ত সাধারণত কি ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত আর লাল, এটা হচ্ছে কি আমাদের রক্তের বৈশিষ্ট্য। আচ্ছা আরেকটা কি যে ধমনী শিরা ও কৌশিক নালিকাতে পরিবহন করে, ঠিক আছে। সো ধমনী শিরা বলতে কি যে আমার যেটা বলছিলাম মনে আছে একটু আগে যে বাইরে থেকে আমি অক্সিজেন নিচ্ছি, ঠিক আছে না। সো বাইরে থেকে যখন অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা তরল যোজক টিস্যু বলতে রক্তই বুঝাচ্ছিলাম আমি আলটিমেটলি, যে রক্তের মাধ্যমে সেই অক্সিজেনটা আমাদের বিভিন্ন ধরনের কোষে পৌঁছায়, যেসব কোষ বিভিন্ন কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন। তো কোষের পৌঁছাচ্ছে অক্সিজেন কিসের মাধ্যমে, রক্তের মাধ্যমে, কিন্তু রক্ত না একটা মাধ্যমে দিয়ে যায়, ঠিক আছে, রক্ত তো তরল আমরা জানি তাই না। সো রক্তটা সাধারণত ধমনির মাধ্যমে, ধমনী হচ্ছে কি আমাদের একটা সাধারণত একটু আগেও মানে বলছিলাম যে কি ধরতে পারো একটা পাইপলাইনের মতো, ঠিক আছে। সো এই পাইপলাইনের ভিতরে ধমনী যে পাইপটা ওইটার মাধ্যমে রক্ত যায় অক্সিজেন সাথে নিয়ে কই কোষে, যে কোষে লাগবে। আর শিরা হচ্ছে কি আমাদের, এই দেখো শিরা, শিরা মানে কি আমাদের হচ্ছে কি কোষের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডও রক্তের মাধ্যমে শিরা নামের যে পাইপলাইন আছে সেটার সাহায্যে বা সেটার ভিতর দিয়ে আসতেছে, এসে পরে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। সহজে বোঝার জন্য পাইপলাইন ইউজ করছি, বাট ধমনী শিরা হচ্ছে আমাদের বডি দিয়ে, ঠিক আছে। আচ্ছা ধমনী আর শিরা আই হোপ ক্লিয়ার, কৌশিক নালিকাতে পরিবহন করে, ঠিক আছে। আচ্ছা এই দুইটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে রক্তের ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে তাপ রক্ষা। উষ্ণ রক্তবাহী বলতে কি যে আমরা যারা মানুষ আমরা সাধারণত আমাদের টেম্পারেচার কি একটু গরম থাকে না শরীরটা, গরম বলতে কি অতিরিক্ত গরম হলে তো জ্বর বলি আমরা তাই না, বাট সাধারণত আমাদের আমরা যে প্রাণীরা আমরা হচ্ছে সাধারণত উষ্ণ রক্তবাহী প্রাণী। সো আমাদের এই মতো প্রাণীদের যারা আমরা উষ্ণ রক্তবাহী প্রাণী তাদের দেহের তাপ রক্ষা করে কে, আমাদের এই রক্ত, ঠিক আছে। আচ্ছা তো আশা করি এগুলা নিয়ে সব কিছু তোমাদের ক্লিয়ার, এখন এখান থেকে ডিসকাস শুরু করলাম। সো এখানে যদি বলতে যাই রক্ত, ঠিক আছে, রক্ত দুই প্রকার, মানে কি দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি রক্তরস, একটা হচ্ছে কি রক্তকণিকা, ঠিক আছে। সো রক্তরস রক্তকণিকা দুটোটারই অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো। সো রক্তরসের আরেকটা নাম হচ্ছে কি জানো, প্লাজমা। এই জিনিসটা একটু মাথায় রাখবে, জিনিসটা একটু ইম্পর্টেন্ট।
সো রক্তরসের আরেকটা নাম হচ্ছে প্লাজমা। সো প্লাজমা নিয়ে প্রথমে কথাবার্তা বলি, পরে রক্তকণিকা নিয়ে কথাবার্তা বলি। সো রক্তরসের বা প্লাজমা ব্যাপারটা হচ্ছে কি, ওরা সাধারণত তরল হয়ে থাকে। রক্তরস, রস বলতেই তো বুঝতে পারতেছো তরল জাতীয় কিছু একটা হবে, তাই না? তরল হয়ে থাকে, ঈষৎ হলুদাভ হয়, ঠিক আছে, মানে কি দেখতে কিছুটা হলুদ হয়। আর 91 থেকে 92% থাকে এখানে পানি, আর 8 থেকে 9% থাকে জৈব অজৈব উপাদানগুলো আমাদের। আর প্রোটিন আর বর্জ্য পদার্থ থাকে আমাদের কি, সে রক্ত রসে। এই জিনিসগুলি ইম্পর্টেন্ট খুবই বেশি, ঠিক আছে? দরকার হইলে কয়েকবার পড়বা, মুখস্থ আমি বলবো না করতে, বাট যাই হোক কয়েকবার পড়বা, পড়লে ইজিলি মাথায় থাকবে, ঠিক আছে? আর হচ্ছে কি রক্তকণিকা, রক্তকণিকা হচ্ছে কি 3 ধরনের হয়ে থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা আরবিসি বলা হয় বা রেড ব্লাড সেলও বলা হয়, বা আরেকটা নাম আছে এরিথ্রোসাইট, ওইটাও বলা হয়। আর শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর অনুচক্রিকা মানে প্লেটলেট। আচ্ছা, তো কথা হচ্ছে কি, এই যে 3টে জিনিস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এইগুলো নিয়ে আমরা আরো অনেক বেশি ডিটেইলে আলোচনা করব 6 নাম্বার অধ্যায়ে, ঠিক আছে? বায়োলজি 6 নাম্বার চ্যাপ্টার যখন আমরা ডিসকাস করব, আমি এখন শিওর না এটা কি প্রায় 6 নাম্বার অধ্যায়ে কি আমরা ইয়েতে দিব নাকি ইউটিউবে, বাট যেখানেই আলোচনা করি, ইউটিউবে ফ্রি ক্লাসে হোক বা প্রাইভেট বেচে হোক, আমরা ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে রক্তকণিকার কাহিনী, এটা হচ্ছে রক্ত রসের কাহিনী। এরপরে যদি নিচে দেখো 3টা লাইন লেখা, আই হোপ তোমরা দেখতে পারতেছো ক্লিয়ারলি, যে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন নামক একটা জিনিস থাকে, যার কারণে আমাদের যে রক্তের কালারটা সেটা লাল হচ্ছে, ঠিক আছে? আর আরবিসি বলতে কিন্তু লোহিত রক্তকণিকা কি বুঝেছি, বাই দ্য ওয়ে। আর হচ্ছে কি, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হওয়ার মাধ্যমে একটা অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, ঠিক আছে? তো এই অক্সি হিমোগ্লোবিন দেহে অক্সিজেন পরিবহন করে, যেটা একটু আগে বললাম। আর লাস্ট হচ্ছে কি, অনুচক্রিকা জীবাণু ধ্বংস করে। তো অনুচক্রিকাগুলো কি করে থাকে সাধারণত, আমাদের দেহে জীবাণুটা ধ্বংস করে থাকে। আচ্ছা, একটা জিনিস বাদ গেছে কি, শ্বেত রক্তকণিকা বাদ গেছে। জিনিসটা কই লেখা যায়? আচ্ছা, এই জায়গাটাতে লিখি। অনুচক্রিকা, এই জিনিসটা পুরোই ভুলে গেছি। এই জিনিসটা একটু ইগনোর করো। তো অনুচক্রিকা সাধারণত রক্ত জমাট করে, রক্ত জমাট, ঠিক আছে? আর এই অনুচক্রিকা রক্ত জমাট, তো আর এখানে লিখে রাখো শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কাজ কি, তা অনুচক্রিকা রক্ত জমাট, তো শ্বেত রক্তকণিকা কি হবে, রোগ প্রতিরোধ। হ্যাঁ, এই যে আচ্ছা, সো কইছিলাম সেগুলো হচ্ছে রক্তরস, রক্তকণিকা আর অনুচক্রিকা। এটা একটু লিখতে ভুলে গেছিলাম, আমার খেয়াল ছিল না। সো অনুচক্রিকা রক্ত জমাট বাঁধে, আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি, রোগ প্রতিরোধ করা, ঠিক আছে? আরেকবার ছোটভাবে, আই হোপ তোমরা সবকিছু ক্লিয়ার, বোর্ডে যা লেখা আছে সবকিছু বুঝে গেছো, তাও আরেকবার ছোটভাবে রিক্যাপ করে দিই, ঠিক আছে? তরল যোজক টিস্যু কি করে, বৈশিষ্ট্য কি কি, মাতৃকা তো তরল হয়ে থাকে, ঠিক আছে? আর ওদের মাতৃকাতে বিভিন্ন ধরনের জৈব উপাদান থাকে। কাজগুলো কি কি, দেহের ভেতর দ্রব্য পরিবহন করা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। আর হচ্ছে কি, রক্ত জমাটে হেল্প করতেছে আমাদেরকে তরল যোজক কণা, তরল যোজক টিস্যু। ওকে, আর লাস্টটা হচ্ছে কি, রোগ প্রতিরোধে হেল্প করতেছে কি আমাদের তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু সাধারণত 2 প্রকার, রক্ত আর লসিকা। আর আমরা যদি রক্ত নিয়ে প্রথমে কথা বলতেছি এখানে, সো রক্তের ভিতর সাধারণত ঈষৎ হয়, ঈষৎ লবণাক্ত, মানে লবণ বেশি, লাল, ক্ষারীয়, মানে নোনতা টাইপ। টেস্ট করে দেখতে পারো চাইলে রক্ত, যাই হোক, জাস্ট কিডিং। ধমনী, শিরা, কৌশিক নালিকাতে পরিবহন করে কে, রক্ত। উষ্ণ রক্তবাহী প্রাণী, মানে যারা আমরা আমাদের দেহে তাপ রক্ষা করতেছি। আর রক্ত 2 ভাগে ভাগ করা যায়, রক্তরস, রক্তকণিকা। রক্তরস আর একটা নাম হচ্ছে কি, প্লাজমা, ঠিক আছে? রক্তরস সাধারণত তরল হয়, ঈষৎ হলুদাভ হয়, আর 91 থেকে 92% পানি, 8 থেকে 9% বলতে পারো যে কি জৈব অজৈব উপাদান। প্রোটিন, বর্জ্য পদার্থ থাকে এখানে। আর রক্তকণিকাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, যার জন্য রক্ত হয় আমাদের কালারটা লাল। অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে দেহে অক্সিজেন পরিবহন হয়। আর অনুচক্রিকা হচ্ছে কি, দেহের বলতে পারো কোথাও কেটে গেলে রক্ত জমাটে হেল্প করে। আর শ্বেত রক্তকণিকা কি করে, রোগ প্রতিরোধ করে, ঠিক আছে? তো আই হোপ তোমরা প্রতিটা জিনিস এখানে ক্লিয়ার। তাও যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা, ফেসবুকের থেকে দেখলে ফেসবুকে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে ভিডিওতে, নাহলে ইয়েতে।
সো আচ্ছা, আমরা সামনে লসিকা নিয়ে আগাই। সো আশা করি লাস্টে যতটুকু পর্যন্ত আমি মোট করাইছি সবকিছু নিয়ে তোমরা প্রতিটা টপিক নিয়ে তোমরা ক্লিয়ার, আর আই হোপ যে কি তোমরা নোটও করছো। সো আর যদি কোনো কিছু না বুঝে থাকো, কোনো সিঙ্গেল একটা ওয়ার্ডও যদি না বুঝে থাকো, তো বলা তো আছে কি করতে হবে। আই হোপ তোমরা ওই হিসাবে মেসেজ বা কমেন্ট করলেই অ্যান্সার পেয়ে যাবে অবশ্যই। ঠিক আছে। তো আমাদের মনে আছে আমরা কি বলছিলাম, যে কি আমাদের যখন যোজক কলার কথা বলতেছিলাম, আমরা যোজক তরল টিস্যু, সেখানে কিন্তু দুইটা পার্ট ছিল, একটা ছিল কি রক্ত, একটা ছিল লসিকা। রক্ত নিয়ে সব কথাবার্তা আমাদের শেষ এই চ্যাপ্টারে। রক্ত নিয়ে আর কোনো কথাবার্তা নাই। 6 নম্বর চ্যাপ্টারে আরো ডিটেলস আছে, আরো কথাবার্তা ওখানে গেলে আমরা অবশ্যই ওখানেও কথাবার্তা বলবো। তো আমাদের বাকি থাকে কি লসিকা, তাই না? তো লসিকা হচ্ছে বেসিক্যালি এই যে এদিকে দেখো, এদিকে আমি লিখছি এই পার্টে লুসিকেনের সব ডিটেলস। সো লুসিকা মূলত হচ্ছে এটা কি, ঠিক আছে? সো মানব দেহের টিস্যুর মধ্যে ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা থাকে তাকে কি বলে? লসিকা বলে। সাপোজ ধরো যে কি এখানে কি লিখছে, মানব, প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ি, ওকে। মানব দেহের টিস্যুর মধ্যে যে মানব দেহের টিস্যুর মধ্যে ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ থাকে। সো কথা হচ্ছে কি মানব দেহের মধ্যে টিস্যু আছে, তাই না? এখন মানব দেহের ভিতরে বিভিন্ন ধরনের টিস্যু আছে। টিস্যু গুলার মধ্যে প্রতিটা টিস্যু না একসাথে একবারে লাগানো না, মাঝখানে একটু ফাঁকা স্থান থাকে। এখন কথা হচ্ছে কি ওই ফাঁকা স্থানে যে জলীয় পদার্থটা থাকে সেটাকে আমরা বলি কি? লসিকা। ক্লিয়ার একবারে? এখন কথা হচ্ছে কি, এটা বলার পরে এখন আমি বলতে যাচ্ছি কি, যে লসিকা সাধারণত কি হয়, ঈষৎ ক্ষারীয় হয়। ঠিক আছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের লসিকার যে স্বচ্ছ তরল হলুদ বর্ণের তরল হয়। রক্তের সময় মনে আছে আমরা পড়ছিলাম যে কি লাল কালারের হয়, বাট আমাদের যে লসিকাটা আছে আমাদের দেহে সেটা সাধারণত কি হয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ হয়ে থাকে। ঠিক আছে। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেটা এমসিকিউ তে আসার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, যে লিম্ফয়েড সেল। আর লিম্ফয়েড সেল মানে কি? লিম্ফয়েড সেল মানে জাস্ট খালি এতটুকু মাথায় রাখলেই হবে, যে লিম্ফয়েড সেল মানে হচ্ছে কি রোগ প্রতিরোধকারী কোষ। সো রোগ প্রতিরোধ করার জন্য যেসব কোষগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? লিম্ফয়েড সেল। ওকে। আচ্ছা। তো এরপর হচ্ছে কি আমাদের বেসিক্যালি আমরা কি কি শেষ করছি মনে আছে? আমরা আবরণের টিস্যু শেষ করছি, আমরা তরল যোজক টিস্যু শেষ করছি। আমাদের এখন আলোচনা কি নিয়ে হবে? পেশি টিস্যু নিয়ে। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতেছে, আই হোপ ইগনোর করবা। যাই হোক, পেশি টিস্যু। সো পেশি টিস্যুর ব্যাপারটা হচ্ছে কি ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয় সাধারণত ওরা। ঠিক আছে। তো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণে বিশেষ টিস্যু এটা। সংকোচন প্রসারণ বলতে কি, এই যে আমি যে ধরো সংকোচন করছি, আমি এখন ধরো প্রসারণ করতেছি, এগুলো কি আমার পেশি টিস্যু। ঠিক আছে। তো এইসব পেশি টিস্যু গুলোকে আমরা বিশেষ একটা টিস্যু থাকে যেটার সাহায্যে আমরা কি করতে হবে, সংকোচন প্রসারণ। আর সেটাকে আমি কি বলতেছি? পেশি টিস্যু। আর পেশি টিস্যুর কিছু আছে প্রকারভেদ। ঠিক আছে। দেখো, প্রকারভেদে যাওয়ার আগে দুটো কথা ক্লিয়ার করি, ওকে। একটা হচ্ছে কি ডোরা কাটা পেশি। ডোরা কাটা পেশি বলতে কি বোঝাচ্ছে, যে তন্তুতে আড়াআড়ি ডোরা কাটা আছে, মানে কি আমাদের যে পেশির তন্তুগুলো সেগুলোতে আড়াআড়ি ভাবে ডোরা কাটা আছে, সেটাকে আমি কি বলছি? ডোরা কাটা পেশি। আর মসৃণ পেশি মানে কি ডোরা কাটা বিহীন, মানে কি ডোরা বিহীন লিখছি বা ডোরা কাটা বলো যাই বলো না কিন্তু মানে ডোরা কাটা গুলো নাই। ঠিক আছে। এখন আসি আমরা মেইন টপিকে, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে প্রকারভেদ। অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যু 3 প্রকার। এখন তুমি দেখো এমসিকিউ তে এভাবে আসতে পারে, অবস্থানের ভিত্তিতে পেশি টিস্যু কয় প্রকার। তুমি ভাববা কি অবস্থানের ভিত্তিতে প্রকারভেদ চাইছে, আমি তো পড়াচ্ছিলাম 3 প্রকার, এটা কি ওই 3 প্রকার নাকি অন্য কোনো প্রকারভেদ হইতে পারে? এই কনফিউশন থাকা যাবে না। এমসিকিউ তে এটাও আসতে পারে, গঠন ভিত্তিতে পেশি টিস্যু কয় প্রকার বা কাজের ভিত্তিতে পেশি টিস্যু কয় প্রকার। সবসময় একই জিনিস, তিনটার জন্যই 3 প্রকার। ঐচ্ছিক বা ঐচ্ছিকেরই একটা নাম কি ডোরাকাটা, ওই যেটা আমরা এখানে পড়ে আসছি। আর এটা হচ্ছে অনৈচ্ছিক, অনৈচ্ছিকের আরেকটা নাম কি মসৃণ। মসৃণ বলতে কি, যেটা আমরা পড়েছি যে ডোরাকাটা বিহীন। আর একটা হচ্ছে কি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। হৃৎপেশির আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি, যেটা আমাদের অবভিয়াসলি আমাদের হৃৎপিণ্ডে থাকে। আর কার্ডিয়াক পেশির ব্যাপারটা হচ্ছে কি, আমরা নর্মালি হৃৎপিণ্ডটাকে কার্ডিয়াক বলে থাকি আমাদের মেডিকেলের ভাষায়। আর যারা অবশ্যই হৃদ বিশেষজ্ঞ হয় তাদেরকে আমরা কার্ডিওলজিস্ট বলি। সো ওই হিসাবে যে হৃৎপেশি, তো হৃৎপেশির জন্য হৃদের জন্যই কার্ডিয়াক পেশি আসছে। আই হোপ এই ওয়ার্ডটাও খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। সো এগুলো হচ্ছে আমাদের এই মূলত কথাবার্তা। এখন আমরা আলোচনা করবো মূলত কি কি নিয়ে। দেখো, আমরা মূলত আলোচনা করবো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি নিয়ে ডিটেলস এখন আলোচনা করবো। ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝে গেছো। সো চলো সামনে আগে। আচ্ছা। তো আমরা একটু আগে কতটুকু পর্যন্ত শিখছি, আই হোপ তোমাদের সবার কিছু। ওকে, 3 2 1 গো। আচ্ছা ঠিক আছে। সো আই হোপ তোমরা এতক্ষণ সবকিছু লিখে ফেলছো। আর আমরা লাস্ট পর্যন্ত যতটুকু আলোচনা করছি এর পরের গুলোই আমাদের পিছে লেখা।
তো আমরা লাস্ট পর্যন্ত আলোচনা করছি যে কি পেশি টিস্যুর 3 ধরনের প্রকারভেদ আছে, ওই 3 ধরনের নামটা জাস্ট জানছি, তাই না? এখন ওগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? সো প্রথমে লেফট পাশ থেকে শুরু করি। প্রথমে আমরা জানি কি আমাদের পেশি টিস্যুর আন্ডারে কি কি আছে? ঐচ্ছিক টিস্যু, অনৈচ্ছিক টিস্যু, আর সেই সাথে কি আছে আমার হৃদ টিস্যু, ঠিক আছে, বা হৃদ পেশি, আমরা পেশি বলতে পারি। আচ্ছা আমরা পেশি বলে যাই, ঠিক আছে, যেহেতু আমি বড় পেশি লিখছি। সো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশি। ঐচ্ছিক পেশির কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, এইগুলা মাথায় রাখা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ কি এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সো কি কি বৈশিষ্ট্য? প্রথমে প্রাণীর ইচ্ছাতে দ্রুত সংকুচিত হয়। আচ্ছা, প্রাণীর ইচ্ছা বলতে কি আমরা প্রাণী, তাই না? আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা এটাকে সংকোচন প্রসারণ করতে পারবো। তো কি লিখছি আমি? প্রাণীর ইচ্ছাতে দ্রুত। হ্যাঁ, আমি জাস্ট চাইলে কিন্তু দেখছো আমি জাস্ট খালি এভাবে করছি, এভাবে করছি, তাড়াতাড়ি করে ফেলতেছি না। যত দ্রুত মঞ্চে, যত আস্তে মঞ্চে, এটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো এই জন্য এখানে কি লেখা যে প্রাণীর ইচ্ছাতে দ্রুত সংকোচন হয়। আচ্ছা, সংকোচন লিখছি আমি, প্রসারণও লিখতে পারো, কারণ অবশ্যই সংকোচন পারলে প্রসারণ আমরা পারবো, তাই না? এই জায়গাটাতে আমি একটু প্রসারণ শব্দটা অ্যাড করে দিই। হ্যাঁ, তো প্রাণীর ইচ্ছাতে দ্রুত সংকোচন প্রসারণ হয়, ঠিক আছে? এরপর কি পয়েন্ট আছে দেখো, কোষগুলো নলাকার, শাখাবিহীন, আড়াআড়ি ডোরাযুক্ত। মনে আছে আমরা একটু আগে শিখছিলাম যে ডোরা কাটা যে ব্যাপারটা, সেম ওইটা কিন্তু ঐচ্ছিক পেশির ক্ষেত্রে কিন্তু ঘটতেছে, তাই না? সেই জন্য কি লিখছে, কোষগুলো সাধারণত নলাকার হয়ে থাকে, মানে কি দেখতে নলাকার টাইপ। সেই সাথে ওগুলো শাখাবিহীন, ওদের কোনো শাখা নাই, ঠিক আছে? আর লাস্টে কি লিখছি, আড়াআড়ি ডোরা কাটা যুক্ত, ঠিক আছে? ডোরা যুক্ত বলো, ডোরা কাটা যুক্ত বলো, একই জিনিস। তো মাথায় কি রাখবা জিনিসটা, যে কোষগুলো নলাকার, ডোরা কাটা আছে, আর সেই সাথে ওরা শাখাবিহীন, ওদের শাখা নেই। এরপরে কি একাধিক নিউক্লিয়াস থাকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আর প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, বাট এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে কি তোমার ঐচ্ছিক পেশিতে কয়টা নিউক্লিয়াস থাকে, একটা, দুইটা, তিনটা, একাধিক। তো একাধিক হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপরে কি লিখছে, ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রের সংলগ্ন, ঠিক আছে? আর লাস্টে কি লিখছে, মানুষের, আচ্ছা লাস্টে আমি লিখছি কি মানুষের হাত বা পায়ের পেশি, এগুলো আর কি, মানে এক্সাম্পল দিলাম আর কি। আচ্ছা, তো আই হোপ তোমাদের ঐচ্ছিক পেশি নিয়ে কোনো ঝামেলা নেই, ঐচ্ছিক পেশি নিয়ে সবকিছু ক্লিয়ার, ঠিক আছে? যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনে আগেই। অনৈচ্ছিক পেশি, দেখো এরকমও হইতে পারে যে কি তোমরা লাগতেছে এই ক্লাসটা একটু ফাস্ট হচ্ছে, বা কোনো কারণে বুঝতে পারতেছো না, বা কোনো কিছু আমি বলে গেছি আর তোমাদের হঠাৎ করে একটু স্কিপ করে গেছো, তাইলে কিন্তু তুমি একটু পিছিয়ে যাও, পিছিয়ে বলতে 5-10 সেকেন্ড পিছিয়ে যাও, রিওয়াইন্ড করো, যে টপিকটা বুঝো ওটা আরেকবার দেখে আসো, ঠিক আছে? তাহলে আই হোপ তোমাদের একবারে কোনো ঝামেলা থাকবে না, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এভাবেই পড়ানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের বিন্দু মাত্র প্রবলেম না থাকে চ্যাপ্টারের একটা টপিকেও, ঠিক আছে? তো সামনে আগে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশিরও কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কিরকম, সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাতে না, ঠিক আছে? প্রাণীর ইচ্ছা তো নয় লিখছি আমি, বা না লিখতে পারো, সমস্যা নেই। তো তার মানে কি প্রাণীর ইচ্ছা অনুযায়ী বা আমাদের ইচ্ছা অনুযায়ী যে অনৈচ্ছিক পেশিগুলো আছে ওগুলো সংকোচন প্রসারণ করে না। এরপরে কি, কোষগুলো মাকু আকৃতি, দেখতে মাকু টাইপ। ডোরাকাটা ওদের নাই, ওদের ডোরাকাটা আছে, ওদের ডোরাকাটা নাই। দেহের অভ্যন্তরে থাকে সাধারণত, মানে ওই অনৈচ্ছিক পেশিগুলো কই থাকে, আমাদের দেহের অভ্যন্তরে। উদাহরণ কি দিছি, খাদ্যের হজমে অন্ত্রের ক্রমসংকোচন। খাদ্য যে আমরা খাচ্ছি সেটা কি আমাদের হজম হচ্ছে না পাকস্থলীতে? পাকস্থলীতে হজম হচ্ছে, ওখানে কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে আমার খাবারগুলোকে হজম করতেছে। আর এই যে সংকোচন প্রসারণটা হচ্ছে এটা কিন্তু আমার ইচ্ছাতে হচ্ছে না, ওইটা আমার পাকস্থলীর, মানে পাকস্থলীর ইচ্ছাতে হইতেছে বললেও ভুল হবে, ওইটা জাস্ট খালি হওয়ার আছে এই জন্য হচ্ছে। বাট এরকম না যে আমার ইচ্ছাতে আমি চাচ্ছি এখন হজম হোক, এখন হজম হবে, আমি চাচ্ছি না এখন হজম না হোক, এখন হজম হবে না, এরকম না জিনিসটা। জিনিসটা হচ্ছে বেসিক্যালি এরকম যে কি সংকোচন প্রসারণটা সাধারণত নিজের মাধ্যমে হয় আর কি, মানে আমাদের উপর ডিপেন্ড করে না, প্রাণীদের উপর। আচ্ছা, এরপরে এই সাইডে চলে আসি আমরা। এখানে আমরা কি কি আছে লিখছি, জাস্ট খালি এক টপিক নিয়ে লিখছি, জাস্ট কি কার্ডিয়াক বা হৃদপেশি, হৃদপেশি আরেকটা নাম কার্ডিয়াক, এটা নিয়ে একটু আগে আলোচনা করছি। ওখানে সবগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে অনেকগুলা, এগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, এখন যদি এগুলো নিয়ে কথা বলতে যাই, দেখো প্রথমটা কি লিখছি, মেরুদণ্ড প্রাণীর হৃৎপিণ্ডে বিশেষ ধরনের পেশি, ঠিক আছে? মানে আমরা যে মেরুদণ্ড প্রাণী যারা আছে, আমরা তো মেরুদণ্ড প্রাণীর আন্ডারে পড়ি, তাই না? আমাদের হৃৎপিণ্ডের একটা বিশেষ ধরনের পেশি কি, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। কোষগুলো নলাকার হবে, সেম কিন্তু এটার মতো, ঐচ্ছিক পেশির মতো নলাকার, আড়াআড়ি দাগযুক্ত। আচ্ছা, দাগযুক্ত লিখতে পারো, ডোরাযুক্ত লিখতে পারো, ডোরা কাটাও লিখতে পারো। যেমন আমি এখানে লিখে দিল আড়াআড়ি ডোরাযুক্ত। আচ্ছা, এদের মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, ঠিক আছে? এরপর কি সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাতে নয়,
এই জিনিসটা দেখো তুমি একটু খেয়াল করে, আমার যে কোষগুলো ছিল হৃৎপেশির, ওগুলো কি ছিল? নলাকার ছিল, তাই না? আমার কোষগুলো নলাকার, আমার কোষগুলো আড়াআড়ি ডোরাযুক্ত, মানে এটার কি বৈশিষ্ট্যটা কার পাচ্ছে? ওর যে বৈশিষ্ট্যগুলা, তাই না? ওর বৈশিষ্ট্যগুলো কার বা গঠন টাইপটা কার মতো? ঐচ্ছিক পেশির মতো। কিন্তু ও কি আমার মন মতো সংকোচন প্রসারণ হইতেছে? মানে আমি যে প্রাণী একটা, আমার প্রাণীর মন চাইলে কি সংকোচন প্রসারণ হচ্ছে না? আমার ইচ্ছাতে সংকোচন প্রসারণ হচ্ছে না। মানে কি ও কিসের মতো দেখতে? আবার দেখতে হচ্ছে ও ঐচ্ছিক পেশি, কিন্তু কাজ কিসের? অনৈচ্ছিক পেশির মতো না। এই জিনিসটা কিন্তু নিচে লিখছি, গঠন ঐচ্ছিক পেশির মতো। এটা একটু মুছে গেছে, আই হোপ তোমরা বুঝতে পারবা। কাজ অনৈচ্ছিক পেশির মতো, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখবা, দেখতে ঐচ্ছিক পেশির মতো আমার হৃৎপেশি, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। লাস্টে কি লিখছি? শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। শাখা মানে কি? ওদের বিভিন্ন শাখা আছে, আর ওই শাখাগুলোর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, যেটা আমার ঐচ্ছিক পেশি কিন্তু থাকে না। দেখো, ঐচ্ছিক পেশি কিন্তু শাখাবিহীন, কিন্তু আমার হৃৎপেশি যেটা, ওটা কিন্তু শাখার মাধ্যমে একসাথে যুক্ত থাকে, ঠিক আছে? আই হোপ তোমাদের কোনো প্রবলেম নাই। এই তিনটা টপিক ডিটেলে বলে দিলাম, আরেকবার রিক্যাপ করে যাই। এরপরে তোমরা, আমি সাইডে সরে যাবো, তোমরা পজ করো, পজ করে লিখে নিবা, ঠিক আছে? তো আমরা যেটা বলতেছিলাম, ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছাতে দ্রুত সংকোচন প্রসারণ হয়, কোষগুলো নলাকার থাকে, শাখাবিহীন, আড়াআড়ি ডোরাযুক্ত, একাধিক নিউক্লিয়াস থাকবে এটার মধ্যে, অস্থিতন্ত্রের সংলগ্ন। আর হচ্ছে কি তোমার মানুষের হাত পা এগুলোর পেশিগুলোই হচ্ছে সাধারণত কি আমার ঐচ্ছিক পেশির উদাহরণ বা এক্সাম্পল। অনৈচ্ছিক পেশির কথা বলতে গেলে কি বলবো? সংকোচন প্রসারণ, মুছে গেছে না? আচ্ছা, এটা একটু আমার জ্যাকেটের থেকে মুছে গেছে। সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাতে নয়, প্রাণীর ইচ্ছাতে নয়। আচ্ছা, কোষগুলো কোষগুলো কি ছিল? মাকু আকৃতির। আচ্ছা, ডোরাকাটা, এখানে কি লিখছিলাম জানি, খেয়াল নাই, জাস্ট বাট এটাই লিখতে পারি আমরা যে ডোরাকাটা থাকে না, কারণ কি আমরা জানি কি আমাদের ঐচ্ছিক পেশিতে ডোরাকাটা যুক্ত, সেখানে ডোরাকাটা থাকবে না, স্বাভাবিক। আর এখানে লিখবো যে কি আমরা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে কি খাদ্যের হজমে অন্ত্রের ক্রমসংকোচন। আচ্ছা, আই হোপ তোমরা দেখতে পারবা লেখাগুলা। লেখাগুলো যদি একটু স্পিডে লেখার কারণে বিশ্রী হয়েছে, বাট আশা করি বুঝতে পারবা। দেখি, হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার মূলত সাধারণত অনৈচ্ছিক পেশির, ঠিক আছে? সো অনৈচ্ছিক পেশিতে আমরা কি কি বলতেছিলাম? সাধারণত ওদের, আমাদের যে অনৈচ্ছিক পেশিগুলা, সেগুলো সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাতে হয় না, আনফরচুনেটলি আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো না। আর এদের যে কোষগুলা, এদের কোষগুলা কিন্তু কি ধরনের হয়ে থাকে? এদের কোষগুলো হইতেছে কি মাকু আকৃতির, আর এদের ডোরাকাটা থাকে না, ঠিক আছে? তো এদের যেহেতু ডোরাকাটা দাগগুলো থাকতেছে না, বা আড়াআড়ি দাগ যাই বলি না কেন আমি, এই দাগগুলো না থাকার কারণে কিন্তু আমরা এগুলোকে মসৃণ পেশিও বলতে পারি। এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা আমি লিখি নেই, মুখে বলে দিচ্ছি যে আমার অনৈচ্ছিক পেশিতে যেহেতু ডোরাকাটা থাকতেছে না, আমরা কিন্তু পড়ছিলাম একটু আগেই, এটা খেয়াল করে দেখবা যে ডোরাকাটা পেশি একটা, মসৃণ পেশি একটা। তো ওই যেহেতু আমার ডোরাকাটা দাগ নাই, তাহলে আমি এটা ইজিলি মসৃণ পেশি বলতে পারবো। আর খাদ্যের হজমে অন্ত্রের যে ক্রমসংকোচন হয়, সেগুলো হচ্ছে আমার কি অনৈচ্ছিক পেশির উদাহরণ। আর হৃৎপেশি, কার্ডিয়াক পেশি বলে কি প্রাণীর, সাধারণত মেরুদণ্ড প্রাণীর হৃৎপিণ্ডে বিশেষ ধরনের পেশি, কোষগুলো নলাকার আর ডোরাকাটা যুক্ত, তাহলে এগুলো মসৃণ পেশি হবে না। এদের মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকতেছে, সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাতে নয়। আর এদের এই জন্য গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, বাট কাজটা অনৈচ্ছিক পেশির মতো, আর শাখার মাধ্যমে ওরা পরস্পর যুক্ত থাকে। আই হোপ তোমাদের এই তিনটা টপিক নিয়ে ক্লিয়ার। আমাদের পেশি টিস্যু নিয়ে আর কোনো কিছু বাকি নেই। আমাদের আমাদের কিন্তু প্রাণী টিস্যু বলতে গেলে আর জাস্ট খালি একটাই বাকি আছে, স্নায়ু টিস্যু যেটা, ওইটা। এছাড়া মনে করো আবরণী টিস্যু, পেশি টিস্যু, পরে তরল যোজক কলা বা তরল যোজক টিস্যু যেটাকে আমরা বলি, তিনোটা টিস্যু নিয়ে সব কিছু A to Z ডিটেলস শেষ। সো আমরা এখন মূলত যাচ্ছি কিসে? স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি আমরা আমাদের ক্লাসের একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি বলতে গেলে। আমাদের প্রাণী টিস্যুর জাস্ট খালি এখন একটা টিস্যু কথা বলা বাকি, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। আর পিছনে দেখতে পারতেছো কি বোর্ডের মধ্যে স্নায়ু টিস্যু নিয়ে সব ডিটেলস লেখা শেষ। এখন কথা হচ্ছে কি, যে তোমার স্নায়ু টিস্যু কিন্তু অনেক বেশি একটি ইম্পর্ট্যান্ট একটা টপিক।
আমাদের এই চ্যাপ্টার অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে বেসিক্যালি। সো স্নায়ু টিস্যু নিয়ে এখন এখানে বলতে গেলে বলতে পারো যে হালকা পাতলা কথাবার্তা আছে। আমরা যখন দশম অধ্যায়ে যাব, ঠিক আছে, মানে 10 নম্বর অধ্যায়ে যখন যাব তখন স্নায়ু টিস্যু নিয়ে আরও ডিটেইলসে আমরা কথা বলবো, ঠিক আছে। সো এখন যেগুলো লিখছি ওগুলাতে একটু ফোকাস করো। আই হোপ এতক্ষণে তোমরা মেইন লেখাগুলো সব লিখে ফেলছো এতক্ষণে, মানে মেইন লেখা বলতে এতক্ষণ যা যা লেখাইছি বোর্ডে, যা যা বুঝাইছি সেগুলো আশা করে লেখা শেষ। সো চলো সামনে আমরা আগাই। তো এই জায়গায় দেখতে পারতেছো কি আমি একটা চিত্র আঁকছি, যদিও চিত্রটা ভালো হয় নাই, আই আন্ডারস্ট্যান্ড আমার চিত্র অত আনফর্চুনেটলি ভালো হয় না, বাট হ্যাঁ তাও আঁকার আছে, আঁকতে তো হবে তাই না। এটা হচ্ছে কি আমাদের স্নায়ু টিস্যু বা স্নায়ু কোষের একটা ছবি, ঠিক আছে। এখানে তুমি দেখতে পারতেছো কি কি, যে সাধারণত এইখানে দেখো এই যে মাঝখানের অংশটা আছে না, এটাকে আমি কি বলতেছি, নিউক্লিয়াস, ঠিক আছে। আর উপরের এই সব অংশগুলোকে আমি বলতেছি কি ডেনড্রাইট, আর এই জায়গাগুলো যেগুলা এগুলা আর এগুলোকে আমরা বলতেছি কোষ দেহ, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে লম্বা জিনিসটা আছে না, এটা এই জিনিসটাকে আমরা বলতেছি কি এক্সন। একজনের মাঝখানে দেখবা যে কি একটা এই যে একজনের মাঝখানে অনেকগুলো আছে, তো এই মাঝখানের একটা দাগ আছে, এই দাগটাকে আমি বলছি কি র্যানভিয়ার পর্ব, ঠিক আছে। এখন র্যানভিয়ার পর্বটা অনেকেরই মাথায় থাকে না, এমসিকিউতে যখন আসে আর কি অনেকে কনফিউজড হয়ে যায়, কারণ বইয়ের ভিতরে ওরকম এটা নিয়ে লেখা নাই। বইয়ের ভিতর বলতে এই টপিকটা যেটা আমরা 2 নম্বর অধ্যায়, আমরা কিন্তু 10 নম্বর অধ্যায় নেই তাই না, আমরা আছি কি 2 নম্বর অধ্যায় স্নায়ু টিস্যু নিয়ে হালকা পাতলা কথাবার্তা, এখানে র্যানভিয়ার নিয়ে তেমন কিছুই নেই বলতে গেলে লেখাতে, জাস্ট ছবির ভিতর র্যানভিয়ার পর্ব দেওয়া, সো ভুলে যায়। সো এই জন্য এটাকে একটু কষ্ট করে এইভাবে মাথায় রাখতে পারো যে কি আমাদের রণবীর সিং নাকি না, রণবীর সিং না, রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে হয়েছে তাই না। সো জিনিসটা শুনতে একটু অকওয়ার্ড লাগতে পারে, বাট এটা মাথায় রাখতে পারো যে কি রণবীর আর আলিয়া, তো লিয়ার জায়গায় আমরা রিয়া বলতেছি আর কি, সো র্যানভিয়ার আর র্যানভিয়ার পর্ব আর কি, মানে একটু হালকা পাতলা একটু যদি অতটা মিলতেছে না, বাট মাথায় রাখার জন্য চাইলে একটু মাথায় রাখতে পারো। সেই জায়গাটাকে আমরা কি বলতেছি, র্যানভিয়ার পর্ব, ঠিক আছে। আর নিচের যে অংশটা সেটাকে আমি বলতেছি কি একজন প্রান্ত। এই একজন প্রান্তটা আমরা কি করে আরেকটা মানে কি এইরকমই আরেকটা আমাদের স্নায়ু টিস্যু স্নায়ু কোষের সাথে বা আরেকটি স্নায়ু কোষের যে ডেনড্রাইট আছে সেটার সাথে যুক্ত হয়। এইভাবে করে এক একটা স্নায়ু টিস্যুর সাথে একটি স্নায়ু টিস্যু একটা চেইন আকারে যুক্ত থাকে, ঠিক আছে। সো আই হোপ চিত্র নিয়ে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ডিটেলস, কথাবার্তা, কাজ নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে। সো সাধারণত এই জিনিসটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে। আমরা এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করি। স্নায়ু টিস্যু বা স্নায়ু টিস্যুর নাম হচ্ছে কি আমাদের নার্ভ টিস্যু, তাই না। সো নার্ভ টিস্যুর ব্যাপারটা কি দেহের বিশেষ বা সরি যেটা বলছিলাম যে দেহের বিশেষ সংবেদী আর কোষ নিউরন বা স্নায়ু কোষের একত্রে স্নায়ু টিস্যু তৈরি করে, ঠিক আছে। স্নায়ু টিস্যু বলতে কি দেখো এটা কিন্তু একটা স্নায়ু টিস্যু না, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটি কিন্তু একটা স্নায়ু কোষ, অনেকগুলো স্নায়ু কোষ মিলে কি তৈরি করতেছে, টিস্যু, ঠিক আছে। আমি কি লিখছি কেন, যে দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষ একত্রে স্নায়ু টিস্যু গঠন করে বা তৈরি করে, মানে একটা স্নায়ু কোষ আরেকটা স্নায়ু কোষ নিচে থাকবে আরেকটা স্নায়ু কোষ, অনেকগুলো স্নায়ু কোষ মিলে তৈরি করতেছি আমাদের স্নায়ু টিস্যু। আচ্ছা এরপরে যে অসংখ্য নিউরন দ্বারা গঠিত, ঠিক আছে, মানে কি অসংখ্য নিউরন থাকতেছে এখানে। এরপরে কি লিখলাম যে কি স্নায়ু টিস্যু সাধারণত আমাদের 3টা অংশ থাকে, ঠিক আছে। আমাদের একটাই স্নায়ু কোষের, আই রিপিট, একটাই স্নায়ু কোষের 3টা অংশ, কোষ দেহ যেটা হচ্ছে এগুলা, ডেনড্রাইট উপরের এইগুলা, আর একটা হচ্ছে কি এক্সন, মানে এটা কিন্তু এক্সন প্রান্ত, তো এটাকে আর এটার অংশ ধরতেছে না, পুরোটা কি একটা ধরি আমরা। সো ডেনড্রাইট, কোষ দেহ আর আমার কি এক্সন, 3টা মিলে হচ্ছে কি আমার এই একটা আদর্শ একটা স্নায়ু টিস্যু। সাধারণত একটা আদর্শ স্নায়ু টিস্যু বলতে আমরা কি বুঝি, যেটার মধ্যে সেটা পারফেক্ট। তো পারফেক্ট একটা স্নায়ু টিস্যু যদি কথা বলতে চাই সেখানে আমার কি থাকে 3টা অংশ থাকে, ঠিক আছে। আচ্ছা এরপর কি লিখছে বহুভুজ আকৃতির নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। দেখতে এটা বহুভুজ আকার থাকে আর কি, ত্রিভুজ চতুর্ভুজ ওরকম বলি না, সো এটা বহুভুজ থাকে এটা, আর এটা হচ্ছে কি সাধারণত নিউক্লিয়াস যুক্ত। সেই যে বহুভুজ আকৃতি আর মাঝখানে কিন্তু নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস যুক্ত। এরপরে কি সক্রিয় সেন্ট্রিওল নেই। আচ্ছা এইটা নিয়ে একটু কথা বলি। সাধারণত আমাদের শরীরে যে কোষগুলো থাকে এগুলো কিন্তু বিভাজিত হয় তাই না, মাইটোসিস পদ্ধতিতে। এটা নিয়ে আমরা আরও অনেক ডিসকাশন আছে, তোমরা যারা অলরেডি যারা ক্লাস করতেছো অবশ্যই তারা 10-এর স্টুডেন্ট হবা, সো তারা অবশ্যই আই হোপ 9-এ পড়ে ফেলছো মাইটোসিস মিওসিস নিয়ে কথাবার্তা। যদি না পড়ো সমস্যা নেই, আমরা ডিসকাস করবো ইন ফিউচার, প্রাইভেট বেচ হোক বা পাবলিক ইয়েতে আর কি, ইউটিউবে হোক, যেখানে হোক আমরা লাইভ ক্লাসও দিব। এখন কথা হচ্ছে কি আমার, যে আমরা কি ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি তাই না। বড় হচ্ছে কি আমরা কোষ বিভাজনের মাধ্যমে, খুবই সহজ একটা অ্যান্সার। কথা হচ্ছে আমার শরীরের কোষগুলোতে বিভাজিত হচ্ছে, মস্তিষ্কের বা স্নায়ু যে কোষগুলো বিভাজিত হচ্ছে না কেন,
তাই না? এটা সবচেয়ে একটা ইজি বা একটা ডাইরেক্ট মানে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার একটা কথা হচ্ছে কিটার বা অ্যান্সার হচ্ছে কি যে আমাদের দেহের সবগুলো কোষের যা যা থাকে আমার স্নায়ু কোষের তা তা আছে, কিন্তু যেমন ধরো আমার স্নায়ু কোষে কি কি থাকে? স্নায়ু কোষে আমার সাধারণত মাইটোকন্ড্রিয়া আছে, সেই সাথে আমাদের বাকি যে ইম্পর্টেন্ট রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তো এইসব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার নর্মাল দেহ কোষেও আছে, মস্তিষ্কের স্নায়ু কোষেও আছে, কিন্তু এক্সেপশনাল যে জিনিসটা সক্রিয় সেন্ট্রিওল নাই, তাই বিভাজিত হয় না। আমার দেহকোষের মধ্যে কি আছে? আমার দেহকোষের মধ্যে কিন্তু সেন্ট্রিওল আছে, তাই না? কিন্তু আমার মস্তিষ্কের যে কোষগুলো স্নায়ু কোষ সেখানে কিন্তু আমার সেন্ট্রিওল নাই। আর এই সেন্ট্রিওল না থাকার কারণে আমার কি হচ্ছে, আমার এই সেন্ট্রিওল যেহেতু নাই তাই আমার কি কোষগুলো বিভাজিত হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এরপরে সামনে আমরা আগাই। কোষ দেহের চারদিকে শাখা প্রলম্বিত বা আচ্ছা শাখা যুক্ত লিখতে পারো, সমস্যা নেই। শাখাযুক্ত প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। মানে কি, যে আমার যে কোষ দেহ, ঠিক আছে, এই কোষ দেহ চারদিকে, এই যে চারদিকে যে জিনিসগুলো আছে শাখাযুক্ত প্রলম্বিত অংশগুলো, এই জিনিসটা হয়তো বা তোমরা একটু কনফিউজ হয়ে যাবে। দেখো এটা কোষ দেহ না, আর এইটার এই যে দেখো কোষ দেহের চারদিকে, চারদিকে বলতে এই যে এই দিকগুলা বা এই দিকগুলা, এগুলো শাখাযুক্ত। শাখা বের করতেছি যে আমি, এই জিনিসগুলো থেকে ধরো শাখা বেরোচ্ছে, এখান থেকে আরেকটা শাখা, এখান থেকে আরেকটা শাখা, এই শাখাযুক্ত জিনিসটাকে আমি কি বলতেছি? সাধারণত ডেনড্রন। আর এই ডেনড্রনের শাখাগুলোকে মানে কি, এগুলোকে শাখা পুরোটাকে শাখা বলছি, এগুলো এক একটা শাখাকে আমি কি বলতেছি? ডেনড্রাইট। ঠিক আছে, এরপর কি, নিউরনের কোষ দেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটে যুক্ত হয়, যাকে এক্সন বলে। আচ্ছা মানে কি, ধরো এইটা আমার একটা নিউরন বা স্নায়ু কোষ, এইখানে কোষ দেহর একটা লম্বা স্নায়ুতন্তুর পরবর্তী নিউরনের মানে কি আরেকটা যে নিউরন সেটা ডেনড্রাইটে যেটা যুক্ত হচ্ছে, মানে কি এই যে এই জিনিসটা আছে না, আমি কি বলছি কোষ, এটা একটা স্নায়ু কোষ, আরেকটা স্নায়ু কোষের উপরের জায়গাটার সাথে তো এটা যুক্ত হবে, তাই না? এই যে জিনিসটা এটার সাথে যুক্ত হচ্ছে, এই জিনিসটার নাম কি? এক্সন। এই হইতেছে কথা, এই জিনিসটা হইতেছে এই কথা। যদি এই কথা বুঝতে প্রবলেম হয়, এই লেখাটা বুঝতে, আমার কথাটা যেভাবে শুনছো না মন মতো এটা বুঝায় লেখো ইজিলি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখন আমরা সেখানে দুইটা পয়েন্ট দিছি যে একটা নিউরনে একটাই এক্সন থাকে। যেমন দেখো তুমি চিত্রটার মধ্যে এই পুরাটা একটা নিউরন, এখানে কিন্তু এটা পুরোটাকে একটা এক্সন বলতেছি আমি। ঠিক আছে, কিন্তু ডেনড্রাইট বা ডেনড্রনের ব্যাপারে ওগুলো অসংখ্য থাকতেছে, এক বা একাধিক আর কি। আর পরপর দুইটা নিউরনের প্রথমটার এক্সন পরের ডেনড্রাইটের সাথে যুক্ত হলে সেটাকে আমি কি বলি? সিন্যাপস। মানে আমি যেটা বললাম যে এই যে এটা একটা স্নায়ু কোষ, তাই না? স্নায়ু কোষের এটা এক্সন আরেকটা স্নায়ু কোষের ডেনড্রাইটের সাথে যে যুক্ত হচ্ছে, ওই যুক্ত হওয়ার জায়গাটাকে আমরা কি বলতেছি? সিন্যাপস। ঠিক আছে, সো আমাদের স্নায়ু কোষের মূলত কাজ কি? আমাদের স্নায়ু কোষগুলো যে একটার সাথে আরেকটা যুক্ত, একটার সাথে আরেকটা যুক্ত, কোষগুলো যুক্ত হওয়ার মাধ্যমে টিস্যু গঠন করে। এক কোষ থেকে আরেক কোষে আমার বিভিন্ন দেহের অবস্থা বা ব্যাপার এগুলা সাধারণত আমাদের স্নায়ু কোষগুলোর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়। এবার এক স্নায়ু কোষ থেকে সংকেতটা আরেক স্নায়ু কোষে পাঠায়, আরেক স্নায়ু কোষ থেকে সংকেতটা আরেক স্নায়ু কোষে পাঠায়, এভাবে পাঠাতে পাঠাতে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক বুঝে এরপর মস্তিষ্ক আরেকটা অর্ডার দেয় যে কী করতে হবে না করতে হবে। তো এইভাবেই আমার সাধারণত আমরা পড়ালেখা যে করে থাকি, ধরো পড়ালেখা করতে হলে পড়া মুখস্থ করা বা মনে রাখা, সেই সাথে বিভিন্ন ঘটনায় তো আমাদের মনে থাকে, তাই না? যে কালকে রাত্রে কি হয়েছে বা কালকে রাত্রে কী দিয়ে ভাত খেয়েছি বা সামথিং এরকম আর কি, বা 10 বছর আগে আমার একটা ফ্রেন্ডের সাথে কী নিয়ে ঝগড়া লাগছে, এইসব কথাবার্তা যে আমি মাথায় রাখতেছি, সেই সাথে আমার দেহের বিভিন্ন অবস্থা, যে আমি ধর এখানে ব্যথা করতেছে না কি করতেছে, এইগুলো আমার দেহে যে কোনো ঘটনার A to Z সব ব্যাপারগুলো আমার মস্তিষ্কে যাচ্ছে কিসের মাধ্যমে? স্নায়ু কোষগুলোর মাধ্যমে। আর স্নায়ু কোষগুলো একটা একটার সাথে যুক্ত হয়ে কিন্তু একটা চেইন গঠন করতেছে, যেটাকে আমি কি বলতেছি? স্নায়ু টিস্যু। ঠিক আছে, সো আই হোপ তোমাদের আর কোনো প্রবলেম নেই, সব কিছু নিয়ে পুরো ক্লিয়ার। স্নায়ু কোষে যদি কোনো প্রবলেম থাকে, স্নায়ু কোষ নিয়ে যদিও আমরা অত ডিটেলসে কোনো কথা বলিনি, কারণ আমরা 10 নম্বর অধ্যায়ে যাওয়ার পর আরও ডিটেলসে কথা বলবো। সো হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যাই হোক তোমাদের এই যে ক্লাসটা, আমাদের ক্লাস এখন শেষ একবারই বলতে গেলে। যাই হোক আমাদের এই ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই, মানে ক্লাসের কোনো টপিক নিয়ে যতগুলো টপিক ছিল প্রাণী টিস্যুর মধ্যে প্রতিটা টপিক নিয়ে আমরা কভার করছি। প্রাণী টিস্যু যতগুলা টিস্যু আছে A to Z সবগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলছি। সো আই হোপ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে একটু ভালোভাবে কষ্ট করে একটু রিবেকে যাও, যে টপিকে প্রবলেম ওইটা আরেকবার একটু দেখো। তাও যদি প্রবলেম থাকে যে না আমি ভাইয়া 2বার দেখছি ইউটিউবে তাও আমার প্রবলেম রয়ে গেছে, কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে। আর যদি মন চায় না পাবলিকলি কমেন্ট করবো না, প্রাইভেটে মেসেজ দিব। তো আমাদের পেজ আছে, তাই না? আমাদের পেজের মধ্যে তুমি অবশ্যই মেসেজ দিতে পারো। সবগুলো লিঙ্ক তুমি অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্ট বক্সও পাবা, ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্ট বক্সে পাবা। এছাড়া
ইউটিউবের ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবা, ঠিক আছে? আই হোপ তোমাদের ভালো লাগছে আমাদের এই ক্লাসটা। সামনে আমরা আরও যেই কথাবার্তা আছে, ছোটোখাটো অন্ত্র নিয়ে কথাবার্তা আছে, এরপর আমাদের মাইক্রোস্কোপ নিয়ে কথাবার্তা আছে, ওগুলো বললে কিন্তু আমাদের এই চ্যাপ্টার পুরো কমপ্লিট, ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টার যেহেতু কমপ্লিট হয়ে যাবে, আমি আশা করি তোমরা এতদিনে বুঝতেই পারতেছো যে আমাদের ক্লাসগুলো আমরা কীভাবে নিয়ে থাকি, কতটা ডিটেইলভাবে। সো তোমাদের যদি ভালো লেগে থাকে, আই হোপ তোমরা অবশ্যই শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে। আর বন্ধুদের সাথে শেয়ার করার মাধ্যমে আমাদের জানাবা যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে। সেই সাথে লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটাকে, কারণ আমরা কিন্তু এখানে শুধু বায়োলজি নিয়ে ডিসকাস করতেছি না, আমরা এখানে ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি সব কিছু নিয়ে আমি আলোচনা করব, সবগুলো নিয়ে ডিটেলসে আমরা পড়াবো। সো আমি মনে করি তোমরা যেহেতু লাস্ট জেনারেশন বলতে পারো এই কারিকুলামে, তোমরা বেস্ট কিছু একটাই পেয়ে যাবা আমার তরফ থেকে। আর আমাদের প্রাইভেট ব্যাচের কথা যদি বলতে চাই, এগুলো ডিটেলস পরবর্তীতে আসবে, হালকা পাতলা আমরা বলছি ক্লাসের মাঝখানে, যদিও পরবর্তী ডিটেলস আসবে। আশা করি তোমরা ক্লাস করেই বুঝতে পারতেছো যে আমাদের প্রাইভেট ব্যাচও কতটা ডিটেলে ক্লাস হবে। হ্যাঁ, প্রাইভেট ব্যাচে আরও কিছু জিনিস আমরা এক্সট্রা ফিচার্স অ্যাড করবো, যেমন এক্সাম নেওয়া প্রতিদিন, সেই সাথে আমাদের প্রতিদিন এক্সাম নিব, উইকলি এক্সাম নিব, মান্থলি এক্সাম, সৃজনশীল নিয়ে ডিটেলস, এগুলো নিয়ে হাবি যাবে, আরও অনেক ডিটেলস আসবে প্রাইভেট ব্যাচে, তাই না? তো আশা করি তোমাদের সাথে এতক্ষণ ক্লাস করছো তোমরা, ভালো লাগছে তোমাদের। আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট ক্লাসের নোটিফিকেশনটা যাতে তুমি সবার আগে পেয়ে যাও। টাটা। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন তোমাদের অনেকেরই ছিল যারা নতুন আসছো, তাদেরকে আমি বলবো যে কোনো টপিকে, ঠিক আছে, আমি আবার বলি, কোনো টপিকে যদি প্রবলেম থাকে তাহলে জাস্ট ওই টপিকটা দেখো, পুরো চ্যাপ্টার দেখার দরকার নেই আমার এই প্লে লিস্ট থেকে। কিন্তু যদি পুরো চ্যাপ্টারের প্রবলেম থাকে তাহলে প্রথম থেকে শুরু করো, হুট করে মাঝখান দিয়ে ঢুকিও না, ঠিক আছে? আর আরেকটা কথা, যে আমাদের অনেকের কনফিউশন যে ক্লাসগুলো কোন কোন দিন আপলোড হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমি বলে রাখি, তোমাদের যে ক্লাসগুলো, তোমরা যারা 10-এ পড়ো স্পেশালি পুরান কারিকুলাম, তাদের ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন আপলোড হবে। আমি এটা আমাদের চ্যানেলে প্রথম ক্লাসে একবারে বলছিলাম ফিজিক্সের, কিন্তু আমি আরেকবার বলি, রবি, মঙ্গল, বৃহস্পতি তোমাদের ক্লাসটা আপলোড হবে। এছাড়া শনি, সোম, বুধ ওগুলো হচ্ছে কি তোমার নতুন কারিকুলামে যারা 9 উঠছে ওদের ক্লাস আপলোড হচ্ছে আমাদের চ্যানেলে। সো ওইটা দেখার তোমার কোনো দরকার নেই, তুমি জাস্ট তোমারটা ক্লাস করো, ঠিক আছে? সো ক্লাস করার পর আই হোপ তোমরা প্র্যাকটিস করবা, অবশ্যই বাসায় টেস্ট পেপার গাইড থাকলে ওগুলোর এমসিকিউ, সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা। এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো আর নোট করার পরে যদি 1-2বার রিভিশন দাও, রিডিং জাস্ট পড়ো, মুখস্থ কিছু বলতেছি না আমি, রিডিং জাস্ট পড়ো, তুমি এরপরে সৃজনশীল এমসিকিউ যাই ধরো না কেন, তোমার একবার পানির মতো সহজ লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম। সো ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। প্র্যাকটিস করো, অবশ্যই সফলতা পাবা, চেষ্টা করো, সফলতা তোমার হবে অবশ্যই। বাই বাই।